পেঁয়াজ বেশি আছে, পেঁয়াজ খুলতে পারে না, পরে খুলে নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা যারা সপ্তম সেমিস্টারে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছো, আজকে তোমাদের জন্য রয়েছে থিওরি অফ স্ট্রাকচার 2, ডিজাইন অফ স্ট্রাকচার 2। আজকে অধ্যায় হচ্ছে হক পাবলিকেশনসের অধ্যায় 5, কলাম ডিজাইন। তোমরা জানো যে চেয়ারম্যান স্যার অবশ্যই তোমাদের নর্মালি ক্লাস নেয় না। আজকে কলাম ডিজাইনটার জন্য আমি তোমাদের সামনে আসছি। তোমাদেরকে আমি গল্পের ছলে কলাম ডিজাইনটা এমনভাবে শেখাতে চাই যাতে করে তোমরা কলাম ডিজাইনের উপর কখনো ভয় না থাকে। আজকেই প্র্যাকটিস করবা, 2-1 দিন প্র্যাকটিস করবা, দেখবা যে কলাম ডিজাইন পানির মতো সহজ হবে। এটা আমার ধারণা। তবে তোমাদের স্বতঃস্ফূর্ত প্র্যাকটিস আমার এই আশাটাকে কিন্তু সাফল্য করবে। তো আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে কলাম ডিজাইন, বাংলায় বলা যে এক্সিয়ালি লোডেড বা অক্ষীয় লোড। কলামটা অক্ষীয় লোড যখন আসবে তখন এই কলামটাকে ডিজাইন কীভাবে করব সেটা তোমাদেরকে আজকে আমি শেখাবো। উপস্থিতি কীরকম দেখে তো শুরু হয়েছে। তোমরা জানো যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যতগুলো সাবজেক্ট আছে আমরা পড়াশোনা করি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে একটা হচ্ছে আরসিসি ডিজাইন, কলাম ডিজাইন হতে পারে, বিম ডিজাইন, আরসিসি ডিজাইন বা ডিজাইন অফ স্ট্রাকচার। 2 নম্বর হচ্ছে কস্টিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এস্টিমেটিং বা এস্টিমেশন। এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও অনেক বিষয় আছে, সেগুলো আমরা হয়তো পরবর্তীতে কে কোন লাইনে জব করবো সেই জবের উপর ডিপেন্ড করে কিন্তু সেগুলোর গুরুত্ব বহন করে। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যখন পড়াশোনা করবো তখন আমাদের এই দুটো সাবজেক্টকে আমাদের এতটা গুরুত্ব দিয়ে পড়া উচিত যে তুমি যদি এই দুটো জিনিস জানো তাহলে অন্য অন্য জিনিস বা তুমি যখন সিভিল ইঞ্জিনিয়ার, প্রকৃত সিভিল ইঞ্জিনিয়ার, সেটা তুমি মানুষের কাছে তুমি উপস্থাপন করতে পারবা। এটা দিয়ে তুমি অনেক পরিচিতি লাভ করতে পারবা, এটা দিয়ে তুমি তোমার জীবিকা নির্বাহ করতে পারবা বলে আমি আশা করি। তোমাদের আমরা চিন্তা করছি যে কীভাবে তোমাদেরকে অফলাইনে ক্লাস নেওয়া যায়, কারণ অনলাইনে ক্লাসের এরপরে কি কোনো ক্লাস আছে এটার পরে আমার পরে নাই, তোমার আছে একটু পরে, আমি টাইম দেবো। হ্যাঁ, আমি ক্লাস নিতে আসছি এই কারণে যে আমি দীর্ঘ 17 বছর আমার এই ফিল্ডে আমার জব করা। আমি যেহেতু বেসিক ইঞ্জিনিয়ারিং করেছি এবং ডিজাইন করে থাকি, স্ট্রাকচারাল ডিজাইন করে থাকি। স্ট্রাকচার ডিজাইন করলে ডিজাইনের কনসেপ্টও থাকতে হবে এবং ফিল্ডে এর ইমপ্লিমেন্টেশনটা কেমন করে করতে হয় সেই দুটোও কিন্তু একজন ইঞ্জিনিয়ারের জানা দরকার। 17 বছর অভিজ্ঞতা দিয়ে আমি তোমাদেরকে আজকে কলাম ডিজাইনটা শেখাতে চাই। তোমাদের উপস্থিতি একান্ত কাম্য এবং এই ক্লাসটা অবশ্যই ফেসবুকে শেয়ার করা হবে। ইমেজ গ্রুপ অফ এডুকেশন নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে তোমরা ঢুকে দেখবা যে প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং লেকচার নামে আমার প্রায় 15-20টা লেকচার আছে। সেখানে অনেক ধরনের ফুটিং ডিজাইন দেখানো আছে, কলাম ডিজাইন দেখানো আছে। কলাম ডিজাইনের উপরে 2টা লেকচার আছে, কনসেপ্টুয়াল লেকচারগুলো আছে, অর্থাৎ ধারণা দিয়েছি কিভাবে ডিজাইন করতে হয়, কেন ডিজাইন করতে হয়, কেন রড দিতে হয়, কেন কনক্রিট দিতে হয়, কোথায় রড বেশি দিতে হয়, কোথায় ফেল হয়, এই জিনিস ডিটেল আলোচনা করেছি। এই কারণে আজকে আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি সেই ক্লাসটার পরিপূরক হিসেবে তোমাদেরকে কাজে লাগবে। সে আমার ইউটিউব চ্যানেলের ইমেজ গ্রুপ অফ এডুকেশন যাবা, গিয়ে আমাদের যে প্লেলিস্ট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং লেকচার নামে যে ফাইল ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে ঢুকবা। ওখানে কলাম ডিজাইন 2টা লেকচার আছে। ওই 2টা লেকচার মূলত আমরা কিন্তু আজকে
কি করব, যে তোমাদেরকে অনলাইনে আমরা পড়াবো, ওইটাই। তো ক্লাস করার পরে তোমরা আমার এই ক্লাসটা অবশ্যই আপলোড করা থাকবে। তাছাড়াও ওখানে কিছুটা গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করা আছে, যেটা আমি এখানে গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করতে পারবো না, ঠিক আছে। ওই ক্লাসটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো আমি আশা করব তোমরা ওই দুটো ক্লাস, কলামের জন্য ওই দুটো ক্লাস অবশ্যই তোমরা ফলো করবা, তোমরা লাইক দিবা, কমেন্টস করবা। কারণ হচ্ছে আমি জানতে চাই যে আমার স্টুডেন্টরা রোল নাম্বার লিখবা, আমার স্টুডেন্টরা এটা দেখছে কিনা, ঠিক আছে। শুরুতে আসি আমরা ডিজাইন অফ স্ট্রাকচারের মধ্যে। যে মেম্বারই হোক না কেন, ফুটিং, কলাম, সাদ, বিম, যেই মেম্বারই হোক না কেন, সমস্ত মেম্বারগুলোরই ডিজাইন মেথড দুটো আছে। ডিজাইন মেথড দুটো, একটা হচ্ছে WSD, এখানে দেখো লেখা আছে WSD, মানে ডাব্লিউ হচ্ছে ওয়ার্কিং, ওয়ার্কিং মানে ওয়ার্ক মানে কাজ, ওয়ার্কিং মানে কাজ করতেছি, তাই না। ওয়ার্কিং স্ট্রেংথ ডিজাইন, মানে স্ট্রেসও বলা যেতে পারে, ওয়ার্কিং স্ট্রেংথ ডিজাইন WSD। তোমাদের মূলত তোমাদের সিলেবাসে বা তোমাদের বই যা দেখলাম WSD দিয়েই সবগুলো মেম্বারের ডিজাইন আছে, ডিজাইন আসে আছে। কিন্তু আর একটা মেথড আছে যেটা হচ্ছে USD, এটা হচ্ছে USD। আমরা তোমাদেরকে WSDটা পড়াবো। আর ইউটিউব চ্যানেলে যেটা আছে সেই ডিজাইনটা আছে হচ্ছে USD। ইউতে হচ্ছে আলটিমেট, আলটিমেট মানে হচ্ছে সর্বোচ্চ, ঠিক আছে, সর্বোচ্চ। আর W মানে হচ্ছে ওয়ার্কিং। আমাদের মেইনলি দরকার হচ্ছে WSD, আমরা USDটাকে আমরা আমাদের আর প্রয়োজন নাই। তারপর থাকলো এটা তোমাদের যতক্ষণ চোখে পড়বে তোমাদের মেমোরিতে ততক্ষণ থাকবে এবং এটা আজীবন থাকবে, সেই জন্য WSDটার সাথে সাথে আমরা USDটা রেখে দিলাম। কলাম ডিজাইন শেখার জন্য আগে আমাদের কনসেপ্টে যেতে হবে যে কলাম ডিজাইনটা কেন করব, কলাম কিভাবে কাজ করে। আচ্ছা, আমরা তো জানি যে যেহেতু আমরা 7 সেমে শুনছো যে কলাম কিন্তু একটা বিল্ডিংয়ের লোড বহন করে, লোড বহন করে, সকল মেম্বারই কিন্তু লোড বহন করে। তার মধ্যে কলাম যে লোডটা বহন করে সেটা হচ্ছে ভার্টিক্যালি, এক্সিয়াল, উপর থেকে যে লোডটা আসে। আমরা নর্মালি যে আমাদের লোডগুলো কোথায় ফ্লোরে থাকে, আমাদের লোডগুলো থাকে হচ্ছে ফ্লোরে। কি আকারে থাকে, স্ল্যাবের থিকনেস তার একটা লোড আছে, তারপর আমাদের ফ্লোর ফিনিশ, ফ্লোর ফিনিশটা হচ্ছে তোমার কি টাইলস, টাইলসের সাথে যে মর্টারটা লাগাই এটাতে ফ্লোর ফিনিশ, ব্রিক ওয়াল থাকে, তাই না। এগুলো কোথায় ফ্লোরে আসে, ফ্লোর তো লোড ট্রান্সফার করবে কোথায়, সরাসরি ফ্লোর লোড ট্রান্সফার করবে হচ্ছে বিমে, যদি বিম সাপোর্টেড হয়। যদি বিম না থাকে তাহলে সরাসরি কলামে লোডটা ট্রান্সফার হয়ে যাবে। আর বিমে থাকলে প্রথমে বিমে ট্রান্সফার হবে, তারপর কলামে ট্রান্সফার হবে। কলামটা কি করবে, সরাসরি গিয়ে মাটিতে আমাদের যেটা এই লোড বহন করার জন্য, কলামের লোডটা বহন করার জন্য আর একটা স্ট্রাকচারাল মেম্বার থাকবে। সেই মেম্বারটার নাম হচ্ছে আমরা বলতে পারি ফুটিং বলতে পারি, পাইল ক্যাপ বলতে পারি। যদি ফুটিং হয়, ফুটিংয়ে আবার ভাগ আছে, শ্রেণীবিন্যাস আছে, সেদিকে আমি যাচ্ছি না। ফুটিং যদি হয় তাহলে ফুটিংয়ের উপর লোডটা ট্রান্সফার হবে। সেই ফুটিং কি করবে, এই লোডটাকে মাটিতে সমানভাবে ট্রান্সফার করে দেবে, ছড়াইয়ে দেবে। আলটিমেটলি একটা স্ট্রাকচারে যে লোড আসে সে লোডটা ট্রান্সফার হয়ে যায় কোথায়, গোল হচ্ছে মাটিতে ট্রান্সফার করা। এবং মাটিতে ট্রান্সফার করার ফলে আমার বিল্ডিং যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়, দেবে না যায়, ক্র্যাক না করে, সেই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের মাটিতে বিভিন্ন উপায়ে লোডটাকে ট্রান্সফার করতে হবে। এটাই কিন্তু মেইন উদ্দেশ্য। এখন যদি ফুটিং না হয়ে যদি পাইল থাকে, পাইল দিয়ে যদি লোডটাকে মাটিতে ট্রান্সফার করতে হয় তাহলে ফুটিংয়ের পরিবর্তে পাইল ক্যাপ ইউজ করতে হবে। পাইল ক্যাপ কী করবে, পাইল ক্যাপ সরাসরি মাটিতে লোড ট্রান্সফার করে না। পাইল ক্যাপ কী করবে, সে আবার তার নিচে আবার কী করতে হয়, পাইল ক্যাপটা রাখা হয় পাইলের উপরে, পাইল লোডটা ট্রান্সফার করবে। পাইল কী করবে, পাইলটা আবার মাটিতে লোডটা ট্রান্সফার করবে। লোড মাটিতে ট্রান্সফার করার উদ্দেশ্যই হচ্ছে আমাদের মেইন কাজ। কীভাবে ট্রান্সফার করবে সেটা হচ্ছে আমাদের মাটির ক্যারেক্টারের উপরে এটা ডিপেন্ড করবে। তো মাটির শক্তিটা কেমন, মাটির এটাকে ইঞ্জিনিয়ারিং
ভাষায় বলা হয় মাটির বিয়ারিং ক্যাপাসিটিটা কেমন। বিয়ারিং ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করবে হচ্ছে এটা ফাউন্ডেশনটা কি হবে, অর্থাৎ ফুটিং, পাইল ক্যাপ, এই জিনিসগুলোকে বলা হয় ফাউন্ডেশন। ঠিক আছে, আমরা ওদিকে যাচ্ছি না। তো ফুটিং পাইলের উপর কনসেপ্ট নিতে গেলে তোমাকে অবশ্যই আবারও বলবো যে আমারই লেকচার আছে ইউটিউব চ্যানেলে, ইমেজ ইরিগেশনে আছে। আচ্ছা, এবার আমরা তো বুঝলাম যে আমাদের মেইন কাজ হচ্ছে কলামের উপরে যে লোডটা আসে সেই লোডটা যাতে ওই কলামটা বহন করতে পারে। ঠিক আছে, বহন করে ওই লোডটা যাতে মাটিতে বা ফুটিংয়ে পাইল ক্যাপে ট্রান্সফার করতে পারে। এখন এমন লোড আসলো আর এমন কলামের ডিজাইনটা করলাম যে কলামের সাইজ এবং রেইনফোর্সমেন্ট বা রড এমনভাবে দিলাম যে লোডটা কলামে পড়লো ওই লোডটা ফুটিংয়ে যাওয়ার আগেই, ফুটিংয়ে ট্রান্সফার করার আগেই সেই কলামটা ফেল করলো, ভেঙে গেল, ক্র্যাক করলো। ঠিক আছে, এইটা যাতে না করে সেজন্য আমাকে আমার কলামটাকে আমাকে সেরকমভাবে আমাকে শক্তিশালী করতে হবে বা ডিজাইন করতে হবে। তো কাজটা হচ্ছে যে আমার কলাম যাতে ফুটিংয়ে বা ফাউন্ডেশনে ওটা ট্রান্সফার করতে পারে সেই জন্য আমার কলামটাকে আগেই শক্তিশালী করতে হবে। এখন তোমাদের একটা গল্প বলি, এই গল্পের মাঝে আমাদের কিন্তু কলাম ডিজাইনটা হয়ে যাবে। যেমন ধরো যে আমার এই প্রত্যেকদিনই একটা ফাংশন হয়, আমার এই কলেজে প্রত্যেকদিনই এমন একটা ফাংশন হয় যে ফাংশনে প্রত্যেকটা দিনই 50 কেজি করে চাল লাগে। এমন একটা ফাংশন হয়, সেই ফাংশনে প্রত্যেকটা দিনই আমাদের 50 কেজি করে চাল লাগে। এই চালটা বাজার থেকে আনতে হবে। এই আনতে গেলে আমার মনে করে কোনো ধরনের ভেহিকেল নাই, রিক্সা নাই, ভ্যান নাই, ট্রাক, কিচ্ছু আমি ব্যবহার করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, 50 কেজি চাল আমাকে বাজার থেকে ডেলি আনতে হবে। 50 কেজি চাল আমাকে প্রত্যেক দিনই আনতে হবে। আনতে গেলে কি করে আনবো, আমাদের রিক্সা নাই, ভ্যান নাই, অবশ্যই মানুষ দ্বারা ক্যারি করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, 50 কেজি চাল একজন মানুষের পক্ষে সম্ভব? 50 কেজি চাল একজন মানুষ বাজার থেকে সে ঘাড়ে করে নিয়ে আসবে? অবশ্যই প্রত্যেকের না। 50 কেজি চাল কমপক্ষে প্রতিদিন আনা সম্ভব নয়, কিন্তু মানুষের পক্ষে 50 কেজি কিন্তু লোড বহন করা সম্ভব। আচ্ছা, তারপর যেহেতু এটা ডেইলি রুটিন সেহেতু এটাকে কি করতে হবে, তখন আমি যদি বলি যে না আমাকে এই লোডটা এইটা তো একজনের লোড, চাল আনা মানে কিন্তু একজনের লোড ট্রান্সফার করা, যে বাজার থেকে 50 কেজি মানে 50 টন বা 50 কিপ বা 50 পাউন্ড, 50 পাউন্ড হলে তো কমে যাবে, এই পরিমাণ আমি চাল, এখন আর চাল বলবো না, 50 কেজি বা 50 কিপ লোড আমাকে আনতে হবে। তাহলে আমি প্রথমেই বললাম যে একজনের পক্ষে সম্ভব না, তখন কি করতে হবে, তখন আমি চিন্তা করলাম আমার এখানে যে দুটো লোক আছে সেই দুটো লোককে আমরা সিলেক্ট করবো যারা এই কাজে দৈনিক করবে। একজনকে করলাম কনক নামে একজনকে আমরা সিলেক্ট করলাম যে কনক দৈনিক চাল নিয়ে আসবে। আর কনক বলতেছে স্যার আমি তো একাই 50 কেজি চাল আনতে পারবো না। তখন কি বললো, তাহলে তুমি আরেকজনকে নাও, সে দেখলো তার মানের, সে যে পরিমাণ স্ট্রেংথ তার শরীরে আছে এইরকম স্ট্রেংথ আলা কোনো লোক তার পাশে নাই। একজন দুর্বল একটা লোক আছে, ঠিক আছে, সে কি করো, ঠিক আছে স্যার আমি রব নামে আমাদের একটা ছেলে আছে, সেই ছেলেটাকে নেই, রব। তাহলে 50 কেজির চাল তো অবশ্যই আমরা কনক এবং রবের দ্বারা দৈনিক আনতে পারবো, কারণ দুজন 50 কেজি আনার মতো সক্ষম। আচ্ছা, সেক্ষেত্রে তার মানে এই 50 কেজি চাল কি আনতেছে, কনক প্লাস রব, এই দুজন মিলে 50 কেজি লোড বহন করতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে আমি যে কলামটা ডিজাইন করতে চাই ওই কলামে মনে করো যে আমরা লোড ক্যালকুলেশন করে আমাদের 50 কেজি, আমি এখানে 50 কেজি বলবো না, এখন আমরা আসি 50 কিপ, চালের কথা ভুলে যাই, 50 কিপ আমাকে বহন করার মতো আমাকে কলাম ডিজাইনটা করতে হবে।
তাহলে 50 কিপ কে বহন করবে? কলামের উপরে 50 কিপ লোড আসে। সেই কলামের উপরে লোডটা কে আমার ডিজাইন করতে হবে। বহন করার জন্য আমার কি লাগবে? আমাকে কি লাগতেছে? এই কনক আর রবকে লাগবে। কেন লাগবে? কারণ যে লোডটা আসছে বিভিন্ন কারণে ওই লোডটা একার পক্ষে নেওয়া সম্ভব নয়। তাহলে আমি যদি এখন কলমের দিকে তাকাই, এখন আর কনক আর রব নাই। কনক মানে হচ্ছে কনক্রিট, আর রব মানে হচ্ছে রড। তাহলে এই 50 কিপ লোড বা 50 টন লোড যাই হোক না কেন ইউনিট, এই লোডটা বহন করবে কে? এই লোডটা বহন করবে হচ্ছে কনক্রিট আর রড। আচ্ছা, এখন আমরা কিন্তু আর কনকে নাই রবে যাব না, ঠিক আছে? এখন কনক্রিট যদি লোড নেয়, নিশ্চয়ই এখানে বলেছেন যে কনক যে পরিমাণ লোড নিতে পারে রব সেই পরিমাণ লোড নিতে পারে না, বা কনক যে পরিমাণ চাল বহন করতে পারে রব তা করতে পারে না। কারণ কি? কনকের শরীরের যে স্ট্রেংথ বা ওর যে প্রপার্টিস তার সাথে রবের কোনো মিল নাই, কোনো মিল নাই, মানে ওরকম শিখতে পারে না। তাহলে দেখা যাবে যে কনককে আমি দিলাম হচ্ছে 30, একে দিলাম হচ্ছে 20, ঠিক আছে? কনকের যেহেতু ওর শক্তি বেশি, ও হচ্ছে 30 কেজি চাল নিয়ে আসবে, আর রব দৈনিক 20 কেজি চাল নিয়ে আসবে। তার মানে যখন একটা কলমের উপরে 50 কিপ লোড আসবে, আমি ধরে নিচ্ছি যে কনক্রিট 30 কিপ লোড নেবে আর রড নেবে হচ্ছে 20 কিপ। এই দুইজন মিলে আমার 50 কিপ লোড বহন করবে। তাহলে এই 30 কিপের জন্য এবার আসি, এই 30 কিপের ডিজাইন আমাকে করতে হবে। আর মানে কনক্রিটের ডিজাইন করতে হবে 30 কিপের জন্য, আর রডের ডিজাইন করতে হবে 20 কিপের জন্য, ঠিক আছে? এখন 30 কিপ লোড যদি কনক্রিট নিতে হয়, তাহলে কি করতে হবে আমাদের? যেটা এখন কনক্রিটে চলে আসছি, সেই কনক্রিটের যে ক্যারেক্টার সেটা হচ্ছে যে কনক্রিট তো বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। কনক্রিট কিন্তু একক কোনো উপাদান নয়, তাই না? কনক্রিট কতগুলো ম্যাটেরিয়ালস দিয়ে কনক্রিট তৈরি করা হয়। এটা ম্যান মেড, মানে এই কনক্রিটটা মেশিন তৈরি করে অটোমেটিক্যালি, বাট সেখানে মানুষের কিন্তু পুরোপুরি ইয়ে থাকে, মানে মানুষের ব্রেনটাকে নিয়েই কিন্তু কাজ করা হয়। আচ্ছা, আমি কত কি পরিমাণ রেশিও দিয়ে আমি এই কনক্রিটটা বানাতে চাই, মেশিনে কিন্তু সেটা লাগবেই। মেশিন নয় সে মিক্সিংটা করে দিল। আর একটা আছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছোট ছোট প্রজেক্টগুলোতে এই কনক্রিটটা বানায় কিন্তু হাত দিয়ে মিক্সিং করে, বিভিন্ন এই টুলস দিয়ে মিক্স করে, ঠিক আছে? তাহলে এই কনক্রিটটা যেহেতু ফিক্সড কিছু না, এই কনক্রিটের মধ্যে থাকবে কি? আমার সিমেন্ট থাকবে, কোর্স এগ্রিগেট থাকবে, ফাইন এগ্রিগেট থাকবে। কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট। এখন কোর্স এগ্রিগেট কনক্রিট, এবার আসে কনক্রিট। কনক্রিট মানে হচ্ছে যে সিমেন্ট থাকবে প্লাস ফাইন এগ্রিগেট থাকবে প্লাস কোর্স এগ্রিগেট থাকবে, ঠিক আছে? এই কনক্রিটের স্ট্রেংথ আমাকে জানতে হবে। মানে এখানে বলছে যে কনকের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথটা মানে কি? কনক্রিটের স্ট্রেংথ। আর কনক্রিটের স্ট্রেংথ ডিপেন্ড করতেছে কার উপরে? সিমেন্টের উপরে, ফাইন এগ্রিগেটের উপরে এবং কোর্স এগ্রিগেটের উপরে। এই তিনজনের উপর ডিপেন্ড, সাথে আবার পানি, এটা খুব ইম্পর্টেন্ট, ওয়াটার। এই ওয়াটার, এই চারজন, ঠিক আছে? মানে হচ্ছে যে কনকের মাথা, কনকের পা, কনকের এই হাত, এই বিভিন্ন জিনিস যদি, তা বিভিন্ন হাত পা যদি দুর্বল হয় তাহলে তো কি কনকের স্ট্রেংথ কম হবে। হাত পা সব যদি শক্তিশালী হয় তাহলে কি কনক শক্তিশালী হবে। সেরকম কনকের যেমন উপাদান হচ্ছে হাত পা এগুলো, তেমনি কনক্রিটের উপাদান হচ্ছে সিমেন্ট, ফাইন এগ্রিগেট মানে হচ্ছে যে স্যান্ড। এটা মানে হচ্ছে আমরা বলবো হচ্ছে স্যান্ড, আর এটা মানে হচ্ছে কোর্স এগ্রিগেট মানে হচ্ছে স্টোন অবলিক ব্রিক দ্বারা চিপস তৈরি করা, ব্রিক দ্বারা যে খোয়া তৈরি করে, এটা বলা হয় খোয়া, ব্রিকের খোয়া।
এটা বলা হয় কোর্স এগ্রিগেট। ঠিক আছে, কোর্স মানে হচ্ছে যে এটা হচ্ছে বড় বড় দানা, আর ফাইন এগ্রিগেট মানে সূক্ষ্ম দানা। ঠিক আছে, এটা কেন দেওয়া হয় এটা অবশ্যই তোমরা জানো যে যখন সিমেন্টের সঙ্গে যখন কনক্রিট মিক্স করা হয়, মিক্স করলে কী হবে, অনেক বড় বড় ফাঁকা থাকে, সেটাকে আবার বন্ডিং তৈরি করার জন্য স্যান্ড লাগবে, আবার এগুলো মিক্স করার জন্য আবার ক্ষুদ্র 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 শূন্যস্থান থাকে, সেইগুলোকে ফিল করবে হচ্ছে সিমেন্ট। সিমেন্টের কাজ কিন্তু বন্ড তৈরি করা এবং মাঝের যে ফিল তৈরি করা, সহজ করে বন্ড তৈরি করা। তারপর ওয়াটার, এই কনক্রিট তৈরি করতে গেলে আমাদের ওয়াটারটা মাস্ট। ওয়াটারে যদি নির্দিষ্ট পরিমাণ না হয় তাহলে কনক্রিটের যে স্ট্রেংথ সেটা কিন্তু ভিন্ন রকম হয়ে যাবে। অর্থাৎ ভিন্ন রকমের পরিমাণের ওয়াটার যদি আমরা একই পরিমাণ সিমেন্ট, ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেটের মধ্যে যদি ভিন্ন ভিন্ন কোয়ান্টিটির ওয়াটার আমরা মিক্স করি তাহলে এই কনক্রিট স্ট্রেংথ ভিন্ন রকম হবে। আবার বলি, সিমেন্ট, স্যান্ড এবং স্টোন তিনটার মিক্সিংয়ের রেশিও পরিমাণ সেম থাকবে, বাট ওয়াটারের পরিমাণটা ভিন্ন ভিন্ন হবে। তাহলে কি হয়, তাহলে তোমার কনক্রিটের স্ট্রেংথ ভিন্ন ভিন্ন হবে। এটা খুবই মারাত্মক। যেমন আমাদের দেশে মিস্ত্রিরা যখন কাজ করে, বিভিন্ন প্রজেক্টে কাজ করে, তখন দেখবো যে ভিন্ন ভিন্ন আমাদের বাসায় তো রান্না হয়, ঠিক আছে, আমার মায়ের রান্না একরকম, স্বাদ একরকম, আমার বোনের রান্নার স্বাদ আর একরকম, বড় বোনের রান্নার স্বাদ আর একরকম। কোনো কারো রান্নার সাথে কিন্তু তরকারির যে টেস্ট কিন্তু ভিন্ন রকম হয়। সেম ওয়াটারের রেশিও যদি, ওয়াটারের পরিমাণ যদি ভিন্ন রকম হয়, অন্য জিনিস যাই হোক না কেন সেম পরিমাণ যদি হয়, তারপরও কিন্তু কনক্রিটের স্ট্রেংথ কিন্তু ভেরি করবে। আবার চিন্তা করে যে কোনো একটা, এটা তো ইম্পর্টেন্ট, কারণ পানি আমরা হাত দিয়ে মিক্স করি, হ্যাঁ হাত দিয়ে মিক্স করি, কম বেশি হবেই। আবার পাশাপাশি একই পরিমাণ ওয়াটার, স্যান্ড এবং স্টোন যদি সেম হয়, ভিন্ন রকমের যদি সিমেন্টের পরিমাণ হয় ভিন্ন ভিন্ন রকম, সেক্ষেত্রে কিন্তু কনক্রিটের শক্তি চেঞ্জ হবে। তেমনিভাবে যে কোনো একটাকে যদি আমরা চেঞ্জ করি, একটাকে ভেরিয়েবল করব, অন্যগুলো ফিক্স রাখবো। আবার মনে করো যে খোয়াটা বা স্টোনটাকে আমি পরিবর্তন করবো পরিমাণ, বাকিগুলো আমার সেম থাকবে, তারপরও কনক্রিটের স্ট্রেংথ ভিন্ন 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 হবে। তার মানে দেখো, 1 2 4টা উপাদান, কনক্রিটের মধ্যে 4টা উপাদানকে প্রত্যেকবার একই রেশিওতে একই পরিমাণ নেওয়া, এটা কিন্তু আসলে ইম্পসিবল ব্যাপার, একদম ইম্পসিবল। মোটামুটি কাছাকাছি যাতে আসে ফিল্ডে আমাদের সেদিকে লক্ষ্য রাখা উচিত। এবং আমরা যারা ইঞ্জিনিয়ার, আমরা এটাকে তদারকি করব। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা ফিল্ড লেভেলে কাজ করতে চায়, তারা কি করবে, তারা এটাকে এনশিওর করবে যে না, আমার এগুলো যাতে তেমন ভেরি না করে, আমাদের নির্দিষ্ট পরিমাণের মধ্যে আমাদের যাতে থাকে, পানি বেশি দেওয়া যাবে না। আমাদের ফিল্ডে যেটা হয়, মোটামুটি সিমেন্টের কম বেশি হয় না, কারণ সিমেন্টে 1 বস্তা সিমেন্ট দেয়, যখন কনক্রিট বানাবে তখন 1 বস্তা সিমেন্ট দেয়, এটা কম বেশি হয় না। ফাইন এগ্রিগেটটা যখন স্যান্ড, দেখা যাচ্ছে যে আমরা যে মেজারিং ডিভাইসের মাধ্যমে আমরা খোয়া এবং স্যান্ড আমরা দেই, সেটা নেওয়ার সময় যেহেতু এখানে লেবাররা কাজ করে, সেটা কেউ উঁচা করে নিচ্ছে, কেউ কম করে নিচ্ছে, এটা ভেরি হয়, এটাও সম্ভব না। আর পানিতেও আমরা এখানে যাতে মগ দিয়ে পানি দিচ্ছে, হ্যাঁ 8 মগ 10 মগ 5 মগ পানি দিচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে চোখের আন্দাজে কনক্রিটের মিক্সিংটা দেখে ও পানি আর কম বেশি বাড়ায় দিচ্ছে, বা এটা কেউ খেয়াল করলো, দেখা যাচ্ছে যে কনক্রিট হয়ে গেল একদম এমন তরল হয়ে গেল যে মাটিতে শুয়ে পড়তেছে। কনক্রিট কেমন হচ্ছে এ তোয়াক্কা না করে সেটা দিয়ে তারা কলাম ঢালাই করতেছে, ছাদ ঢালাই করতেছে। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আরেকটু পরে বলবো, এটার আবার নেগেটিভ ইফেক্ট কি আছে। ঠিক আছে, এইটা যাতে না হয় সেই জন্য ফিল্ডে কিন্তু প্রত্যেকবারে কিন্তু টেস্ট করতে হয়। টেস্ট করার কিছু ডিভাইস আছে, হ্যাঁ যন্ত্রপাতি আছে, সেটা কিন্তু ফিল্ডে রাখতে হবে। কিন্তু আমাদের দেশে যত ধরনের বড় বড় প্রকল্প ছাড়া এই ধরনের কোনো যন্ত্রপাতি নাই, যে আমি কনক্রিটটা টেস্ট করার জন্য ফিল্ড টেস্ট করার জন্য এই ধরনের ডিভাইস বা যন্ত্রপাতি কেউ রাখে না। এমনকি দেখা যায় যে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সেও প্রজেক্টে থাকে না, ফলে মিস্ত্রিরা নিজ দায়িত্বে
নিজের মতো করে কাজ করবে। যেহেতু অন্যের বাড়ি, সেহেতু ওদের কোনো মাথা ব্যথা থাকে না। যদি নিজের বাড়ি হতো, যে নিজেই করতেছে নিজের বাড়ি, তাহলে সে অবশ্যই কি এই মিক্সিং রেশিও বা কোয়ালিটি কন্ট্রোলটাকে সে কি করতো, নজর দিয়ে কাজটা করতো, কোয়ালিটি ভালো হতো। আর যেহেতু ওটা নিজের মতো করে কাজ করবে অন্যের বাড়ির জন্য, তার মানে সে তার আর কোনো দায়িত্ব থাকলো না, টাকা না তার, বিল্ডিং নাই তার, কি হবে, তাহলে সে নিজের মতো করে আগে কোয়ালিটি এখানে মাস্ট, কোয়ালিটি এখানে খারাপ হবে। ঠিক আছে, তোমরা যারা প্রজেক্টে কাজ করবে ফিউচারে, এবং এখন আমার এই লেকচার হয়তো ফিউচারে অনেকের কাছেই যাবে, অনেক কাছেই যাবে, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা তাদের দায়িত্ব যাতে পালন করে। যদি ফিল্ডে সাইট ইঞ্জিনিয়ার হয়ে থাকো তোমরা, বা হয়ে থাকো বা হবে, তারা যাতে বিশেষ করে এই জিনিসগুলো, তোমাদের কাজ হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। তুমি সিমেন্ট গিয়ে কনক্রিটের মিক্সিংয়ের সাথে তুমি ঘাড়ে করে সিমেন্ট নিয়ে যাবা না, তুমি স্টোন নিয়ে যাবা না, তোমাকে কিন্তু গুনতে হবে, গনার জন্য সেরকম এক্সপার্ট লোক রাখতে হবে। আর কনক্রিট যাতে মিক্সিংটা সুন্দর হয়, টেস্ট করবা, করে সেই প্রত্যেকবারই টেস্ট করার দরকার নেই, মাঝে মাঝে টেস্ট করবা যে আমার কাজ ঠিক আছে কিনা। কারণ আমরা কিন্তু যখনই যেমন আমাদের অফিসে যখন কোনো একটা নিয়ম দিই, একটা নোটিশ করি, ওই নোটিশটা কিন্তু প্রথম কয়েকদিন খুব সবাই ভালো মতো করে মানে, পরে আবার কি হয়, আবার কিন্তু খারাপ হয়ে যায়, ওটা আর পালন করতেছে না। তার মানে এটা কি, তার মানে হচ্ছে যে আমাকে ফলো করতে হবে, তোমাকে ফলো করতে হবে, বা তোমাকে ইনশিওর করতে হবে যে না, আমি যে ইনস্ট্রাকশনটা দিলাম, এই ইনস্ট্রাকশন অনুসারে কাজ হওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যাবে কয়েক ব্যাগ সিমেন্টের কাজ করার পর আবার সে আগের মতো হয়ে যাবে। কারণ তুমি যদি না থাকো, তুমি যদি তদারকি না করো, ওরা ভাববে কি স্যার তো নাই, এই ফাঁকে আমরা করে ফেলতে পারবো, একটু সহজ করে করতে পারবো, কষ্টটা কম হবে। সেই কারণে মাঝে মাঝে টেস্ট করতে হবে, যাতে মিস্ত্রিরা যাতে বোঝে যে না আমার টেস্ট হবে, সুতরাং আমাকে অল টাইম মনোযোগী হয়ে আমাদের কোয়ালিটিটা কন্ট্রোল করতে হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে এবার দেখো, আমাদের কলাম ডিজাইন করার জন্য সূত্রটা যদি আমরা বুঝতে পারি, কলাম ডিজাইন পানির মতো সহজ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তবে অবশ্য সূত্রটা কিভাবে আসলো এটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে। এখন আসো আমাদের কাজটা কি, আমাদের কলামের উপরে যে লোডটা আসে ক্যালকুলেশন করার সময়, তখন তো কলামের সাইজ জানা থাকে না, এবং কি পরিমাণ রড লাগবে সেটা জানা থাকে না। এখন ডিজাইন মানেটা কি, যে আমি ডিজাইন করবো, আমাকে প্রশ্ন বলা থাকবে যে এত পরিমাণ, এত কেজি লোড বা এত টন লোড আছে, কনক্রিটের স্ট্রেংথ, রডের স্ট্রেংথ দেওয়া থাকবে, বলা থাকবে যে তুমি এটা ডিজাইন করো, একটা কলামের ডিজাইন করো, প্রশ্ন এটাই থাকবে। ঠিক আছে, ডিজাইন করার অর্থ হচ্ছে যে এই যে আমাদের প্যারামিটারসগুলো থাকলো, লোড, কনক্রিটের স্ট্রেংথ, রডের স্ট্রেংথ থাকলো, আর তিনটা জিনিসই যা কিছু দেওয়া থাকবে না। তা আমার উদ্দেশ্য হচ্ছে যে কি করা, ডিজাইন কাকে বলে, আমার উদ্দেশ্য হচ্ছে যে কলামের সাইজ বের করতে হবে, এবং কলামের কি পরিমাণ সাইজ দিতে হবে সেই সাইজটা বের করা, এবং ওটার মধ্যে কতটুকু রড বের করা, কতটুকু রড লাগবে, সেই দুটার কম্বিনেশনটাই হচ্ছে আমাদের ডিজাইন। সেটা স্ল্যাব বলো, বিম বলো, কলাম বলো, যে কোনো মেম্বারে একটা নির্দিষ্ট পরিমাণের বা একটা রেঞ্জের মধ্যে কলামের সাইজ থাকবে, তার মধ্যে কি ওই সাইজটাকে আবার কি করা, ওই সাইজের মধ্যে কি পরিমাণ রড দিলে আমার এই লোডটা বহন করতে পারবে কলামটা, সেটাই আমাদের কিন্তু উদ্দেশ্য। এটাকে বলা ডিজাইন, অর্থাৎ কলামের সাইজ এবং কি পরিমাণ রড লাগবে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে। কলামের সাইজ ইচ্ছা মতো কলামে 4 ফিট 4 ফিট দিলাম, তাতে রডই লাগবে না। তাহলে এটা একটা রেঞ্জ আছে যে সর্বোচ্চ কি পরিমাণ রড দিতে পারবো, সর্বোচ্চ কি পরিমাণ রড দিতে পারবো, এর বেশি আমি রড দিতেও পারবো না, এর কমও আমি রড দিতে পারবো না। তাহলে রড যেহেতু আমি নির্দিষ্ট নিচে এবং ম্যাক্সিমাম এবং সব নিম্ন বলা আছে, তার মানে রডের কিন্তু স্ট্রেংথ আমারও ফিক্স করে দেওয়া আছে, নিম্ন এবং সর্বোচ্চ। এটার করার পরে বাকিটুকু আমাকে কি করতে হবে, কনক্রিটকে দিতে হবে। আমি যদি বলি যে না আমার কনক্রিট এবং রডকে আমি 50 টনের মধ্যে
এই যে 50 টন আছে বা 50 টন আছে, এটাকে আমি রব রব বা রড, একে আমি কি বলে 20 টন দিব, বা এর বেশি আমি দিতে পারবো না, এর বেশি আমি দিতে পারবো না। আমি ইচ্ছে করে এই 35 টন দিলে কি হবে, সে তো রব কি করবে, রব আর দাঁড়াতে পারবে না, সে শুয়ে পড়বে, তাই না? আর তাহলে আমাকে অবশ্যই তখন কি করতে হবে, কনককে আমাকে দিতে হবে, কনক বা কনক্রিট, কনক্রিট বানান যাই হোক না কেন, একে অবশ্যই 30 টন দিতে হবে সর্বোচ্চ। যদিও এ যদি বেশি নিতে পারে, নিতেই পারলো। এখানে এইটাই হলো আমাদের ডিজাইন, যে এই সাইজটা কত হবে, এই সাইজটা কত হবে, 12 ইঞ্চি বাই 20 ইঞ্চি নাকি 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি না 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এরকম একটা সাইজ নির্ণয় করতে হবে। সাথে সাথে কি পরিমাণ রড দিতে হবে, ওই রডটা যাতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ পরিমাণে লোড বহন করার মতো রেঞ্জের মধ্যে থাকতে হয়। ঠিক আছে, যেমন আমি বলি রড, এই যে রড, আমি বলবো যে রডের এটা মুখস্থ থাকতে হবে, এটা আসবে, এই জিনিসটা আসবেই। রডের একটা রেশিও আছে, রো, হ্যাঁ, এই রেশিওটা 1 থেকে 8% মধ্যেই হতে হবে। সর্বনিম্ন 1% এবং সর্বোচ্চ হচ্ছে 8% মধ্যে থাকবে। 8% মানে হচ্ছে অনেক রড, 1% হচ্ছে সর্বনিম্ন রড। আমাদের ডিজাইনটা আবার ইকোনমিক করতে হবে। ইকোনমিকটা কিন্তু সেকেন্ড অপশন, সিভিল ইঞ্জিনিয়ারদের যারা ডিজাইন করে তাদের সেকেন্ড অপশন হচ্ছে ইকোনমিক, ফার্স্ট অপশন হচ্ছে সেফটি। ফার্স্ট অপশন হচ্ছে সেফটি, সেকেন্ড অপশন হচ্ছে ইকোনমি। তো আমরা ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কাজ হচ্ছে সেকেন্ড অপশনটাকে অনেক প্রায়োরিটি দিয়ে কাজ করতে হবে। কারণ আমি যদি খরচ বাড়াই দিই, খরচ বাড়ায় দেওয়ার জন্য তো আসলে ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই। যেহেতু আমরা ইঞ্জিনিয়ার, সেকেন্ড অপশনটাকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কাজ করতে হবে, যাতে করে মানুষের খরচটা কম পড়ে। এরপর হচ্ছে কনক্রিট। কনক্রিট লোড নিতে পারে 30 টন। এটি হবে কনক্রিট, কনের মানে হচ্ছে এটা, এই অংশটি হচ্ছে কনক্রিট, এটা হচ্ছে কনক্রিট। এই কনক্রিট কিন্তু একা লোড বহন করবে না, কি করবে, এই রডকে এর মধ্যে ঢুকাতে হবে, রডও এই লোডটা বহন করবে, দুজন মিলে। এবার আসি, এখন আমরা সরাসরি ফর্মুলাটা কিভাবে আসলো এটা আমরা বের করব। ফর্মুলা বের করা মানে হচ্ছে আমাদের অঙ্ক, ফর্মুলা বের করা মানে হচ্ছে আমাদের চ্যাপ্টার শেষ। এটা হচ্ছে কলামের সাইজ। আমি জানি না এই সাইজটা কত হবে, আমাকে বের করতে হবে, অঙ্ক দেওয়া থাকবে, বের করতে হবে। আমরা যখন পড়াশোনা করছি একাডেমিক পড়াশোনা, তখন কিন্তু এই লোডটা দেওয়া থাকবে। আর যখন কাজ করতে যাবো ফিল্ডে, যখন ডিজাইন করব ফিল্ডে, তখন এই লোডটা কেমন করে আসলো, এই 50 টন লোড কেমন করে আসলো, সেটা কিন্তু আমাকে বের করতে হবে। ওটা আলাদা জিনিস, লোড ক্যালকুলেশন। ঠিক আছে, এবার আসে কনক্রিট। কনক্রিটের একটা কনক্রিট আমরা কিন্তু একটা সূত্র জানি, একদম সহজ সূত্র, যে স্ট্রেস পীড়ন, স্ট্রেস সমান সমান পীড়নের হচ্ছে চাপ বাই চাপ, আগে চাপ বলি, চাপ আলটিমেটলি কিন্তু কনক্রিটের উপরে যে লোডটা পড়তেছে, সে কিন্তু কনক্রিটের উপরে কি চাপ প্রয়োগ করতেছে। ঠিক আছে, আচ্ছা, এই চাপ এই কনক্রিটের উপর যে চাপটা আসতেছে, এই চাপ সমান সমান কি, চাপটা কিন্তু ইউনিট হচ্ছে ফোর্স ভাগ হচ্ছে এরিয়া। চাপ সমান সমান ফোর্স পি ভাগ এরিয়া। অর্থাৎ এই যে এরিয়াটা আছে কলামের, যে এরিয়াটা আমি ফিউচারে আমি ডিজাইন করতে যাচ্ছি, সেইটার উপরে যে লোডটা পড়বে, আমি চিন্তা করি যে আমার এটা থ্রি ডাইমেনশনাল একটা যদি কলাম হয়, ঠিক আছে, এইখান থেকে
লোড আসবে, লোড কিন্তু অবশ্যই কলামের এই সেকশনটা হচ্ছে এটা, এই সেকশনটা হচ্ছে এটা। হ্যাঁ, এখানে আমাদের পি পরিমাণে একটা লোড আসছে, ঠিক আছে। এই লোডটা কার উপর পড়বে? এই এরিয়ার উপর পড়বে। এটা আমাদের পরিমাণে আমাদেরকে বুঝতে হবে, কিন্তু দেখাবো, কিন্তু আমরা একটা পয়েন্ট আকারে দেখাবো, ঠিক আছে। আর এরপরে তাহলে এই যে এই এরিয়ার উপরে এই লোডের যে ইফেক্টটা আছে, এই পি এই এরিয়ার উপরে যে ইফেক্টটা আছে, সেই ইফেক্টটা হচ্ছে আমাদের চাপ, ঠিক আছে। এটাকে আমরা, এটার নাম হচ্ছে সেকশন। সেকশন কিন্তু আমাদের সিভিল ইঞ্জিনিয়ার বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির জন্য সেকশন বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো সেকশন। তাহলে একটা সেকশনের উপরে যদি লোড পড়ে, তাহলে ওই সেকশনের উপর কি ঘটনা ঘটে, কত পীড়ন হয়, এটা বাংলা স্ট্রেস, ইংলিশে স্ট্রেস। হ্যাঁ, সেটা হবে হচ্ছে তোমার যে পরিমাণ লোডটা পড়লো বল, আর হচ্ছে কত এরিয়ার উপরে পড়লো, কত এরিয়ার উপরে। এই এরিয়া মানে কি? এই সেকশনের এরিয়া, এই সেকশনের এরিয়া। তাহলে স্ট্রেস সমান সমান, স্ট্রেস অবশ্যই কোনো একটা সেকশনের উপর হতে হবে। এই স্ট্রেসটা বা চাপটা আমরা কি বলবো, একটা এরিয়ার উপর হতে হবে, একটা সেকশনের উপর হতে হবে। যেটা আমরা যদি কলাম পড়তেছি, আমাদের কলামের যে সেকশনটা আমরা ডিজাইন করতে যাচ্ছি, যেটা আমাদের করতে হবে, সেই এরিয়াটা আমাদের ধরে নিলাম এ। যেহেতু এটা কনক্রিট, এই জন্য আমরা এটা বলবো হচ্ছে, এখন রড দেইনি, যেহেতু এখন যে রড দেই নাই, এই যে রড না দেওয়া অবস্থাটাকে বলো এজি, মানে হচ্ছে এই সেকশন গ্রোজ এরিয়া এজি। আমাদের ইউটিউব চ্যানেলটা দেখবে, এগুলো এত সুন্দর ডিটেলস বলা আছে। হ্যাঁ, এজি। আবার তার এজি স্ট্রেস, স্ট্রেসের যে আমরা সংক্ষেপ রূপ, যেটা কনক্রিটের উপরে, কনক্রিটের এটাকে বলা হয় এফ রো এফ, সরি এফ হবে এফ সি। এই স্ট্রেসকে সংক্ষেপে বলা হয় সিতে হচ্ছে কনক্রিট, আর যদি এস দিই তাহলে হবে স্টিল। এফসি, এফসিটা হবে সমান সমান হবে হচ্ছে পি ভাগ হচ্ছে এরিয়া। এই এরিয়া মানে হচ্ছে সেকশনের এরিয়া। এই এরিয়া মানে হচ্ছে, যদি এটাকে আমরা বলি যে এ, এটাকে বলি বি, তাহলে হচ্ছে এ এর পরিবর্তে আমরা বলবো হচ্ছে এ বি, ঠিক আছে। এ এবং বি কিন্তু আমাকে ডিজাইন করতে হবে, এমন এ এবং বির সাইজ আমাকে নির্ণয় করতে হবে, যাতে করে আমাদের ডিজাইনটা পারফেক্ট এবং ইকোনমিক হয়। পারফেক্ট মানে কিন্তু ইকোনমিকটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে কনক্রিট কতটুকু লোড নিতে পারে? এই লোডটা যখনই আসলো, এটা যখন কনক্রিটের অংশ চলে আসলো, তাহলে কনক্রিটের উপর যে পরিমাণ, কনক্রিট যে পরিমাণ লোড নিতে পারে সেটা হচ্ছে এফসি। আমি রডটুকু বাদ দিচ্ছি, তার মানে এ হলো আমাদের 30, ঠিক আছে। এফসি পিসি সমান সমান আসবে হচ্ছে, এটাকে আমরা তো অবশ্যই এই বলবো এ জি। হ্যাঁ, এ জি, যেহেতু রড আমি দিচ্ছি না। এফ সি এ জি, পুরো একটা এরিয়া, ঠিক আছে। আবার খেয়াল করো, পিসি মানে কনক্রিট কতটুকু লোড নিতে পারে, সমান সমান আসবে এফসি এজি। মানে কি? এখন যদি আমি এখানে রড ঢুকাই দিই, মনে করো 4টে রড দিলাম, এটা এই যে সেকশনটাকে রড থাকলে যে সেকশনটা হয়, এটা কিন্তু ম্যাক্সিমাম ইঞ্জিনিয়াররা আঁকতে পারে না। আমি অনেকে ইন্টারভিউ নিয়েছি, এটা আঁকতে পারে না। এটা ইন্টারভিউ এগুলো ধরবে, কেউ আঁকতে পারেনি আজ পর্যন্ত। আমার কাছে যত ইঞ্জিনিয়ার আমি ভাইবা নিছি, কেউ এটাকে আঁকতে পারেনি ভালো হতে করে, ঠিক আছে। এর ভুল বলছি আমি, এজি, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল। বাট এখানে যেহেতু কনক্রিটের কথা বলা হচ্ছে, এখানে আসবে হচ্ছে, এটা আমি অনলি কনক্রিট নিয়ে আলোচনা করতেছি, এখানে হবে হচ্ছে কনক্রিট, কনক্রিটের স্ট্রেস ইনটু হচ্ছে কনক্রিটের এরিয়া। তা কনক্রিটের এরিয়া মানে কি? কনক্রিটের এরিয়া মানে হচ্ছে যে টোটাল যে এরিয়াটা আছে, সেখান থেকে আমি এই যে স্টিল এরিয়া বাদ দিলে হয়ে গেল,
এসি সমান সমান আসবে হচ্ছে এ জি মাইনাস হচ্ছে এ এস। এ এস মানে হচ্ছে এরিয়া অফ স্টিল। টোটাল এরিয়া মানে একদম মনে করো যে রড নাই সেই অবস্থায় যে এরিয়া সেটা হচ্ছে এজি। আর যদি কনক্রিটটা অনলি বের করতে চাই রড বাদ দিয়ে, তাহলে রডটার এরিয়া বাদ দিয়ে দেবো, এজি মাইনাস এএস। এটা হচ্ছে আমাদের সূত্র, কনক্রিট কতটুকু লোড নিতে পারে। ঠিক আছে, এইবার আসি হচ্ছে রড কতটুকু নিতে পারে। রড যেটুকু নিতে পারে সেটা হচ্ছে, এটা আমি মুছে দিচ্ছি, এবার হচ্ছে রডের ক্ষেত্রে চাপ সমান সমান একই জিনিস পি বাই এ। যখন এটা স্টিল হয়ে গেল তখন এটা হবে স্ট্রেস সমান সমান পি, মানে স্টিল যেটুকু লোড নেবে সেটা, এ হচ্ছে যেহেতু স্টিলের কথা বলা হচ্ছে এ এস। ঠিক আছে, এই স্ট্রেসকে আমরা বলবো, স্ট্রেসকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। এটা যদি স্টিলের যেহেতু সেটা এফ এস হবে, আর কনক্রিট হলে এটা হবে এফ সি। এফ এস সমান সমান আসবে হচ্ছে পি এস ভাগ হচ্ছে এ এস। আমার কি দরকার, আমার হচ্ছে যে রড কতটুকু লোড নিতে পারে। লোড এটাই তো আমাদের লোড, তাই না? এটা আমাদের লোড, তাহলে এটা আমাদের লোড। তাহলে রড কতটুকু লোড নিতে পারে আমাদের উদ্দেশ্য কিন্তু এটাই। তাহলে পি এস সমান সমান আসবে কি এফ এস আর হচ্ছে এস। এটা হচ্ছে আমাদের এটুকু রড নিতে পারে। আর পিসিটা কি, পিসিটা সমান সমান হচ্ছে আমাদের কি দেখলাম এফ সি, আর হচ্ছে এ এস এর জায়গায় কি হবে, এ এস এর জায়গায় এসি। আসলে এই সূত্র দুইটাই। আবার এসি সমান সমান দেখাচ্ছি, এসি সমান সমান বলতেছি এজি মাইনাস এএস। এসি সমান সমান এজি মাইনাস এএস। আচ্ছা, এখন এই দুটো যোগফল আমরা করবো। এই দুটো যোগ করলে কিন্তু আমাদের মেইন লোড, টোটাল লোডটা কত আসবে, এই দুটো যোগ করবো। টোটাল লোড কলামের উপর টোটাল লোড যেটা আসবে হচ্ছে, ফার্স্ট আসবে হচ্ছে যে কনক্রিট কতটুকু নিতে পারে, এইটা এফসি প্লাস এসি, বা আমরা বলতে পারি যে পিসি প্লাস পিএস। আবার পিসি সমান সমান কি হলো এফসি এসি, পিএস সমান সমান কি হলো এফএস এএস। তাহলে আমাদের এই দুটাই কিন্তু আমরা এখানে লিখলাম। এরপর এফসি থাকবে, এসি সমান সমান কি বলছিলাম যে এজি মাইনাস এএস, আবার প্লাস এফএস ইন্টু এএস। এখন এই এএসটাকে আমরা একটু কালার পেন্স নাই না, কালার নাই না। আচ্ছা, এফ এএস এর একটা সূত্র আছে, এএস একটা সূত্র আছে। এই যে প্রথমে বলছিলাম যে রো বলছিলাম যে 1% থেকে 8%-এর মধ্যে সেই রো অর্থাৎ কি পরিমাণ সর্বনিম্ন স্টিল দিতে হবে কনক্রিটে এবং সর্বোচ্চ পরিমাণ কি পরিমাণ স্টিল দিতে হবে সেটা স্টিল রেশিও বলা হয়। এই রেশিওটা হচ্ছে যে সেই সেকশনের এর উপর ডিপেন্ড করে। রো সমান সমান এএস ভাগ হচ্ছে বিডি মানে আমাদের এখানে এ বি, কি মনে করো এএস ভাগ এ বি।
এই রোর মান অবশ্যই সর্বনিম্ন 1% এবং সর্বোচ্চ 8%। এটা কিন্তু পরীক্ষা আসবে, আবার বলছি। এবং এইটুকু দিয়েই এই কথাটুকু দিয়েই আমাদের অঙ্কগুলো ডিজাইন করতে হবে, আমাদের যে অঙ্কগুলো থাকবে অঙ্কগুলো সলভ করতে হবে। সুতরাং এই রো সমান আমাদের এটা হবে আমাদের 1 to 8%। তোমাদের ফর্মুলার মধ্যে এখানে রো আছে, এই রোটাকে বলা হচ্ছে রোজি। রোজি মনে করার জন্য তোমাদের একটা বান্ধবীর নাম হতে পারে রোজি। হ্যাঁ, কিন্তু এটা তোমরা যদি মনে রাখা কষ্ট হয় যে এই যে ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আছে এএস বাই বিডি, এএস বাই এটা লিখতে পারি এএস এ বিডি, বি মানে এটা বি এটা, তার মানে পুরোটা সেকশনের পুরো এরিয়াটা, এটাকে বলবো আমরা এজি। এএস বাই এজি মানে তোমাদের এই বান্ধবীর নাম হচ্ছে কি রোজি, ঠিক আছে? সে রোজি সমান সমান এএস বাই বিডি। তাহলে আমাদের যেহেতু এখানে ফর্মুলার মধ্যে আমাদের কি আছে, এফ এস আছে, এফ এস আছে। এই যে এএসটা এফ এস, এএস এর পরিবর্তে কি পাচ্ছি, এএস এর পরিবর্তে পাচ্ছি, এখানে খেয়াল করো, এএস এর পরিবর্তে পাচ্ছি আমরা হচ্ছে এই যে আমাদের বান্ধবীর নাম রোজি আর হলো এজি, ঠিক আছে? এফ এস এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে রোজি আর হলো এজি। এখন দেখো এখানেও একটা এজি আছে, এখানেও একটা এজি আছে, তাই না? এই জন্য ভাগ করবো, আমরা এটাকে ভেঙে নেব, এফ সি এজি মাইনাস এফ সি এএস প্লাস এফ এস এজি আর হচ্ছে রোজি, ঠিক আছে? এখন তোমাদের সব সূত্রটা মুখস্থ রাখার জন্য এবং এটা বইয়ে যেতে এভাবে আছে, আমাদের কি আছে, এজিটা কমন আছে, ঠিক আছে? এজিটা কমন আছে। এজিটা কমন নিব, এজিটা কমন নিলে কি থাকে এখানে, এফসি, আচ্ছা এখানে এইভাবে এখানে নাই, সূত্রটা এখানে ভাঙে নাই, এটা মাইনাস করে নাই, যেহেতু এজিটাকে কমন রাখছে সেহেতু এটা আবার চেঞ্জ করে ফেলি, এটাকে আবার লিখি, কারণ এজিটা কমন রাখছে। এফ এস আলটিমেট এটাকে এজি বলতেছে, এরা এফ এস এএস সমান সমান এজি রোজি। এই এজিটা কমন নিলে, এজিটা কমন নিলে থাকতেছে এফ সি প্লাস এফ এস, এই এজিটা কমন চলে গেল, থাকলো হচ্ছে এফ এস রোজি, এজি থাকলো, এর ভিতরে এফ সি থাকলো আর হচ্ছে এফ এস রোজি থাকলো, এটা। এরপর হচ্ছে এফ সি প্রাইম টাইম বলতেছি, এটাকে আমরা এটাকে কিন্তু কনক্রিট, এই যে জিনিসটা এসি না বলে তোমাদের, আমি আসলে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা এটা আলাদা করে ফেলি, আমি ওই দিকে চলে গেছিলাম। তোমাদের বই যেভাবে আছে সেটা হচ্ছে এটাকে আমি ডাইরেক্ট এজি বলতেছে, এজি বলে সহজ করে ফেলছে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা হচ্ছে বেসিক ফর্মুলা, পি সমান সমান এটা হচ্ছে বেসিক ফর্মুলা। এরপরে এই ফর্মুলাটা রাখা যাবে না, এটা বেসিক ফর্মুলা। দেখো এই ফর্মুলার সাথে এই ফর্মুলার কি আছে, একটা মিল আছে, সেই মিলটা হচ্ছে কি, এজিটা ব্র্যাকেট এফসি এফ এস রোজি, এজি ব্র্যাকেট এফসি এফ এস রোজি, এইটুকু মিল আছে, ঠিক আছে? এইটুকু মিল আছে। এখন এই মিল থাকবে, এটা বেসিক ফর্মুলা, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরের অংশটা হচ্ছে আমাদের ডিজাইন করার জন্য এই ফর্মুলা দিয়ে ডাইরেক্ট ডিজাইন করলে আমাদের হবে না, এই ফর্মুলা দিয়ে ডিজাইন করলে আমাদের অঙ্ক হবে না। তাহলে কেন অঙ্কটা হবে না আমি সেটা এখন বোঝাবো।
কেন অঙ্কটা হবে না? আচ্ছা, এবার আমি বুঝাই। হ্যাঁ, সেই গল্পতেই ফিরে আসি। এবার মনে করো কনক আর রব, কনক এবং রব, তাকে আমি কনককে দিলাম 30 টন, কনককে দিছি কত? 30 টন। আচ্ছা, রবকে দিছি, রব 20 টন। আমরা কি তখন চিন্তা করছিলাম যে কনক এবং রব ও যে 20 টন 30 টন দিলাম, ও এটা সর্বোচ্চ নিতে পারে? কনক সর্বোচ্চ 30 টন নিতে পারে আর রব সর্বোচ্চ 20 টন নিতে পারে। তো একটা মানুষ কি সারা জীবনই তার এই কাজ, সে সারা জীবনই এই পরিমাণ তার সর্বোচ্চ শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই এই লোডটা সে যদি বহন করে, তাহলে এই লোকটা কতদিন বাঁচবে? একটা লোক কতদিন বাঁচবে যে তাকে সর্বোচ্চ বহন ক্ষমতা তাকে দেওয়া হয় যে 30 টন আর 20 টন? এই লোকটা যাতে স্বাভাবিকভাবে কাজ করতে পারে, তার জীবন যাতে ঝুঁকি না হয়, জীবনের যাতে ঝুঁকি না হয়, সেই জন্য কি করতে হবে? কনক যদি 30 টন নিতেও পারে, তাকে 30 টন দেওয়া যাবে না, কারণ ওর তো পরের দিন অফিসে আসতে হবে, তাই না? ওকে পরের দিন সুস্থ সবলভাবে আসতে হবে। শুধু পরের দিন আসলে হবে? তাকে সুস্থভাবে তাকে বাঁচতে হবে। রবকেও সুস্থভাবে বাঁচতে হবে। কে কিন্তু ঠিকই একদিন দুদিন নিতে পারবে, কিন্তু সম্ভব 2-4 দিন 5 দিন নেওয়া সম্ভব, কিন্তু ওকে সুস্থভাবে বাঁচার জন্য সে যদি দৈনিক যদি এই পরিমাণ লোড ক্যারি করে, দেখা যাবে যে 1 মাস পর সে অসুস্থ হয়ে গেছে। 1 মাস পর সে অসুস্থ হয়ে গেছে। সে আর কেন অসুস্থ হওয়ার পিছনে কারণ খুঁজে দেখা গেল সে দৈনিক যে কনক 30 আর রব 20 টন নিত, বহন করত, সেই কারণে সে অসুস্থ হয়ে পড়ছে। অর্থাৎ কলামের যে বহনকারীর যে কারণে সে কলাম আমরা ডিজাইন করতেছি, এমন একটা সাইজ দিলাম, ছোট একটা সাইজ দিলাম, রড কম দিলাম, লোড কিন্তু পড়বেই, ওই লোডটা কিন্তু পড়বেই। তাহলে কলামের সাইজ ছোট এবং রড কম দিলাম, দেওয়ার কারণে কি হবে? ও 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পর সেই কলামটা কি করবে? ক্র্যাক করবে, কারণ ওর নেওয়ার মতো ক্ষমতা আছে, বাট ওটা সারা জীবন ওইটা সে নিতে পারবে না, সারা জীবন ওই লোকটা সে নিতে পারবে না। 5 বছর বা 10 বছর পর সে দেখা যায় একটা সময় গিয়ে অসুস্থ হয়ে পড়ছে কলামটা। তাহলে ওই কলামটার সাইজ নির্ণয় করার ক্ষেত্রে ভূমিকা কে পালন করতেছে? সাইজ কিন্তু না, ডাজন্ট ম্যাটার, সাইজ ডাজন্ট ম্যাটার। সাইজ হচ্ছে এফসি, সাইজটা হচ্ছে এই দুইজন মানুষ, এই যে এইটা আর হচ্ছে এইটা। খেয়াল করো, এই কে কতটুকু রড মানে লোড বহন করবে, কাকে কতটুকু দেব, সেটা ডিপেন্ড করবে কিন্তু এফসি আর এফএস। এফসি আর এফএস কে বলা হচ্ছে সর্বোচ্চ বহন করার ক্ষমতা। এফএস এবং এফসি হচ্ছে কনক্রিটের, এফএস হচ্ছে স্টিলের। এই দুজনের সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে দিয়ে এই ফর্মুলাটা বানানো, যে পি সমান সমান এজি, এজি মানে যে সাইজ দেব, এফসি হচ্ছে কনক্রিটের কম্প্রেশন স্ট্রেংথ, কনক্রিটের এফসি হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ কনক্রিটের, সে কতটুকু চাপ নিতে পারে তার সর্বোচ্চ ক্ষমতাটা হচ্ছে এফসি। আর রড সে সর্বোচ্চ কত নিতে পারে সেটা হচ্ছে এফএস। তাহলে আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাকে যদি কলাম ডিজাইন করি, তাহলে কি হবে? ওই সেই কনক আর রবের মতো 1 মাস পর অসুস্থ হয়ে পড়বে, তার কলাম এখানে ফেল করবে, ক্র্যাক করবে। সর্বোচ্চ ক্ষমতা ওর যা আছে সেটা দেওয়া যাবে না ডিজাইনে। এবং এটা এই ডিজাইন শুধুমাত্র কনক্রিটের জন্য না, এই ডিজাইন পৃথিবীর যে কোনো ক্ষেত্রে যে সর্বোচ্চ তার শক্তি সেটা অ্যাপ্লাই করা যাবে না। তাহলে সে দীর্ঘমেয়াদী, যেমন চায়নার একটা প্রোডাক্ট বানায়, আস্তে জিনিস কিনলাম 3 দিন পরে নষ্ট হয়ে যায়, কিন্তু জাপান যে জিনিসটা বানায় সেই জিনিসটা কিন্তু দেখা লং টার্ম চলে। এই জন্য আমরা কিন্তু জাপানিটা আমরা ব্যবহার করি। সেই জন্য সর্বোচ্চটা নিলে ওরা কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে, আর হচ্ছে একে কম নিতে হবে। তাহলে সর্বোচ্চ নিব, তাহলে কত নিব? এফএস এর সর্বোচ্চ নিব না, কত নিব সেটা এটা আমি জানি না, এটা আমার দ্বারা তৈরি না। এটার জন্য একটা রিসার্চ ইনস্টিটিউট আছে, সেই রিসার্চ ইনস্টিটিউট নাম হচ্ছে ACI।
আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট। এই রিসার্চ করার ক্ষমতা হচ্ছে আমেরিকান কনক্রিট, এরকম বিশ্বে এরকম কিছু ইনস্টিটিউট বা অর্গানাইজেশন আছে, কিন্তু আমরা এসিআইটাকে ফলো করি। এসিআই, আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট, ঠিক আছে? এটা তোমাদের জানা দরকার সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে। এরা গবেষণা করে বলতেছে যে না, আমার মেথডটা হচ্ছে, এখানে আমার ফ্যাক্ট আছে, মেথডটা হচ্ছে WSD মেথড। আমরা ইউজ করতেছি হচ্ছে এইটা, WSD মেথড ইউজ করি। WSD মেথড যদি ইউজ করি আর USD মেথড যদি ইউজ করি, বিষয়গুলো আলাদা, ভিন্ন। সমস্ত কনসেপ্ট কিন্তু এক, এই পর্যন্ত কিন্তু এক। WSD মেথড ইউজ করি আর USD মেথড ইউজ করি, এই পর্যন্ত কিন্তু সেম, একদম সেম। কনক্রিটেড বা স্ট্রাকচার সকল মেম্বারের জন্য এগুলো সেম। পার্থক্যটা শুধু হবে মেথডে এসে USD করবো না WSD করবো। যদি WSD করি তাহলে বলতেছে যে না, আমার যে সর্বোচ্চ স্ট্রেংথ আছে একটা ম্যাটেরিয়ালের, আমাদের এখানে ম্যাটেরিয়ালটা কিন্তু অন্য কেউ না, শুধুমাত্র স্টিল আর কনক্রিট, অন্য কোনো ম্যাটেরিয়াল। এখন কিন্তু আর ওই যে স্টোনের কথা চিন্তা করা যাবে না, তারপরে সিমেন্টের কথা চিন্তা করা যাবে না, ঠিক আছে? ওগুলো যদি চিন্তা করতে আগে চিন্তা করতে হবে, আগে চিন্তা করার পরে এফসি আসবে। এফসি যদি দেওয়া থাকে, যেটা আমাদের অঙ্ক করতে হবে, অঙ্কের মধ্যে আমাদের ওই কতটুকু সিমেন্ট দিছি, কতটুকু বাইরে দিচ্ছি, এগুলো কিন্তু অঙ্কের মধ্যে থাকবে না। কি থাকবে? বলবে যে এত লোড আছে, পির মান এত, এফসি হচ্ছে এত, এফএস হচ্ছে এত। এই তিনটা জিনিস দেওয়া থাকবে, আর কিছু দেওয়া থাকবে না। তাহলে এখানে আমাদের সিমেন্টের হিসাব করে কোনো লাভ নাই। এবার আসো, এবার দেখো, এফসি হচ্ছে কনক্রিটের সর্বোচ্চ স্ট্রেংথ, আলটিমেট কম্প্রেসিভ স্ট্রেংথ। এখন এসিআই বলতেছে, আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট বলতেছে না, আমি যদি সর্বোচ্চটা দিই তাহলে তো কনক্রিট কিছুদিন পর ফেল করে যাবে। তাহলে এটাকে আমাদের 100 বছর বাঁচাতে হবে। এই আমাদের ডিজাইন হচ্ছে 100 বছরের জন্য বাঁচাতে হবে। তাহলে 100 বছর বাঁচতে গেলে আমি কি করব? আমি কি এর অর্ধেক নেব? এটা অর্ধেক নিলেও তো হয়, তাহলে অর্ধেক যদি নেই তো দেখা যাবে যে 50 বছর পর ফেল করবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আরো ফ্যাক্টর অফ সেফটি আরো আমাকে কম নিতে হবে। বলতেছে যে না, তুমি যদি 100 বছরের জন্য তুমি বিল্ডিংটাকে ডিজাইন করতে চাও, কলামটাকে ডিজাইন করতে চাও, তাহলে তোমাকে 25% অফ এফসি প্রাইম। তখন বলা হচ্ছে যে আমি ডিজাইন করার সময় আমি যখন ডিজাইন করব, হ্যাঁ, তখন এটাকে আমি এফসি প্রাইম ধরবো, আর হচ্ছে এর 25% মানে হচ্ছে 0.25, 25% অফ এফসি প্রাইম। এটাকে আমরা এফসি প্রাইম বলতেছি। এটা হচ্ছে যেহেতু আমাদের একটা বেসিক ফর্মুলা যাচ্ছি, যে প্রাইম এগুলো আমরা দিই, এফসিটা হচ্ছে এখানে আমাদের এফসি প্রাইম। এই এফসি প্রাইমের এখন কিন্তু আর এফসি বলবো না, আমাদের থিওরির মধ্যে গল্প এখন এফসি থাকবে না, এখন সব আমাদের এফসি প্রাইম, ঠিক আছে? কনক্রিটের সবসময় চিন্তা করবো এফসি প্রাইম, ঠিক আছে? কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ এফসি প্রাইম, এফসি বলে আর কিছু থাকবে না। এফসি প্রাইমের 25% আমাকে নিতে হবে ডিজাইনের জন্য, তার মানে 4 ভাগের 1 ভাগ। এর মুখস্থ এটাতে জীবনে না বলা হয় যে WSD, এটা কিন্তু অবশ্যই WSD-তে আমাদের কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ যা আসবে এফসি প্রাইম, সেটার 25% আমাকে দিতে হবে ডিজাইনে। এটা মুখস্থ, এটা আমার কিছু বলার নাই, আমিও মুখস্থ করছি। যে এটার কোনো অঙ্ক নাই যে কিভাবে 25% আসলো, এটার কোনো অঙ্ক নাই, ঠিক আছে? আচ্ছা, আর এফএস, এটাকে আমরা ডিজাইনের, এটা আমরা ডিজাইন এফসি এফডি, মানে এটা কিন্তু আমাদের ব্যবহার হবে না। জাস্ট বুঝাচ্ছি যে স্ট্রেংথ, ডিজাইন স্ট্রেংথ আমাকে ধরতে হবে 25% অফ এফসি প্রাইম, এটা কিন্তু আমাদের ব্যবহার হবে না, ঠিক আছে? এইটা দেখো, এই জন্য এটা তো আমার ডিজাইন ফর্মুলা। এই ডিজাইন ফর্মুলাতে আমরা যখনই ডিজাইন ফর্মুলাতে যাবো, তখনই আমাদের এফসি প্রাইমের সঙ্গে সঙ্গে আমাকে কি করতে হবে? 25% লিখতে হবে, 0.25 লিখতে হবে। সাথে আবার দেখো এফএস রোজি, এফএসটা এমন একটা জিনিস, এটা হচ্ছে স্টিলের, এফএসটা হচ্ছে স্টিলের। এটা আমাদের বলা হয় 40% অফ এফ। এর পরিবর্তে এখানে এফ থাকবেই, যদি স্ট্রেংথ, সির পরিবর্তে এখানে ওয়াই হবে, এখানে
এই দুটা জিনিস আমাদের মুখস্থ থাকতেই হবে, যে কোনো অঙ্কের জন্য দেওয়া না থাকলেও এটা আমাদের মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? তো এইটা 25% যদি ফর্মুলা দেওয়া আছে, আর এফএস যদি দেওয়া, এফএস কিন্তু ডিরেক্ট বলা নাই এফএস, কারণ আমাদের দেশে কনক্রিট তো আমরা নিজেরা বানাই, কিন্তু স্টিল যদি নিজেরা বানাই না, ব্যক্তি মেশিন বানাই এবং ডাইরেক্ট মার্কেটে কিনতে পাওয়া যায়, এখানে আমাদের তৈরি করার কোনো সুযোগ নেই। বাট কনক্রিট আমরা তৈরি করেই আমরা ইউজ করব, আর স্টিল আমরা মার্কেট থেকে কিনে এনে ইউজ করব। তো মার্কেটে বিভিন্ন ধরনের স্ট্রেংথের রড পাওয়া যায়, একটা যেমন 40 গ্রেড রড পাওয়া যায়, 60 গ্রেড রড পাওয়া যায়, 72 গ্রেড রড পাওয়া যায়, ঠিক আছে? এইটার উপর ডিপেন্ড করতে হয় যেহেতু, সেটা এখানে ডাইরেক্ট কিন্তু 40% বলতেছে না, 40% বলতেছে না, কিন্তু এফএস সমান সমান 40% অফ এফ ওয়াই। এফ ওয়াইটা কি? 40 গ্রেড যদি হয়, 60 গ্রেড যদি হয়, 72 গ্রেড যদি হয়, সেগুলো 40 হলে 40, মানে গ্রেড তোমাকে জানতে হবে। গ্রেড মানে হচ্ছে, যদি 40 গ্রেড বলা হয়, 40 গ্রেড মানে হচ্ছে 40,000 PSI। 40 গ্রেড মানে, 60 গ্রেড মানে হচ্ছে 60 গ্রেড, যে মার্কেটে যেভাবে রড কিনতে পাওয়া যায়। তুমি যদি ইঞ্জিনিয়ার হও, যখন তুমি তোমার প্রজেক্ট রড লাগবে, তুমি যদি দোকানে যাও, ভাই আমার ভাই রড আছে, তখন প্রশ্ন করবে, আছে বলবে না, ম্যাক্সিমাম দোকানদার বলবে না ভাই কত গ্রেডের রড লাগবে, তোমাকে এটা প্রশ্ন করবে কত গ্রেডের রড লাগবে। তখন তোমাকে কি করতে হবে? তোমাকে ডিজাইনে দেখতে হবে, তোমার কলমের রড কেনার জন্য যে ইনস্ট্রাকশন আছে বা ফর্মুলাগুলো আছে বা কনক্রিট কত স্ট্রেংথ বলা আছে, সেখানে তোমার অবশ্যই এফ ওয়াই এর মান বলা আছে, এফ ওয়াই বলা আছে, এফ ওয়াই অবশ্যই বলা আছে। ওই এফ ওয়াইটা তোমার হলো গ্রেড, 60 গ্রেড। এই গ্রেডটা আবার দোকানদার বোঝে, আবার আমরা ইঞ্জিনিয়াররা আমরা গ্রেডও বুঝতে হয়, আমাদের গ্রেডও বুঝতে হয় এবং ওর ইউনিটও বুঝতে হয়। এই ইউনিটটা হচ্ছে তোমার 60,000, 1 2 3 60,000 PSI। হয়তো তোমাদের ইনস্ট্রাকশন বুকে বা এটা জেনারেল ইনস্ট্রাকশন বলা, সেখানে হয়তো বা 60 গ্রেড লেখা থাকতে পারে, সরাসরি 60 গ্রেড বলবা। আর তুমি আজ ইঞ্জিনিয়ার হিসেবে 60 গ্রেড মানে তোমার ভাই প্রশ্ন হতে আসতে পারে 60 গ্রেড মানে কি, বলতে হবে 60,000 PSI, অথবা এর আরেকটা ইউনিট আছে 60 KSI, 60,000 PSI অথবা 60 KSI। এটা তোমার জানা থাকতে হবে। এফ ওয়াই, এফ ওয়াইটা কি সেটা এখন তোমাদেরকে জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, রডের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এফ ওয়াই, এফ ওয়াই হচ্ছে রেইনফোর্সমেন্ট, মানে তো আমাদের স্টিল বা রড এর একটা স্ট্রেংথ। এফ ওয়াই হচ্ছে রডের এমন একটা স্ট্রেংথ যে স্ট্রেংথের পরে আরো একটা স্ট্রেংথ আছে, ওই স্ট্রেংথের পরে আরো একটা স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথের নাম হচ্ছে আলটিমেট স্ট্রেংথ। এফ ওয়াই হচ্ছে রডের সমান, না এটা সমান বলবো না আমরা, এফ ওয়াইটা এমন একটা স্ট্রেংথ, যে স্ট্রেংথে এমন একটা ঘটনা ঘটে, ওই ঘটনার পরেও কিন্তু রড আরো লোড নিতে পারে, ওই ঘটনাটার পরে রড আরো লোড নিতে পারে, ঠিক আছে? সেই লোডটা আরো নিতে পারে, সেই লোডটা নিতে বেশি নিতে একটা সময় গিয়ে রডটা ছিঁড়ে যায়। ওই যে অবস্থায় ছিঁড়ে যায়, ওই অবস্থায় যে লোডটা আমার রডের উপর পড়লো বা যে লোড পড়ার কারণে আমার রডটা ছিঁড়ে গেল, সেই লোডটার নাম হচ্ছে আলটিমেট স্ট্রেংথ। এটা অবশ্যই আমাদের জানতে হবে ইঞ্জিনিয়ার হিসেবে। এই স্ট্রেংথটা আমাদের কিন্তু ব্যবহার করা যাবে না, এই স্ট্রেংথ কিন্তু এখানে আমাদের ব্যবহার করা যাবে। কারণ যে লোড পড়লে রড ছিঁড়ে যায়, রড ছিঁড়ে যাওয়া মানে কি, কলম ভেঙে পড়া যাবে, কলম ক্র্যাক করা, কলম ফেল করা, আমাদের কলম ফেল করা যাবে না। এই জন্য কখনোই আলটিমেট স্ট্রেংথ আমরা নেব না, আলটিমেট স্ট্রেংথ আমাদের ব্যবহার করা যাবে না। কিন্তু কত স্ট্রেংথে ছিঁড়ে যায় তার নাম যে আলটিমেট স্ট্রেংথ, সেটা যদি আমি সিভিল ইঞ্জিনিয়ার না জানি, এটা খুবই দুঃখজনক ব্যাপার হবে যে আলটিমেট স্ট্রেংথ মানে কি এটা জানি না। যে স্ট্রেংথে
যে স্ট্রেসে হ্যাঁ রডটা ছিঁড়ে যায় ওই পরিমাণ স্ট্রেংথ বলা হচ্ছে, আর লোডটা হলো আলটিমেট লোড। লোড যখন বলছি লোড আলটিমেট লোড, আর স্ট্রেংথ ছিল আলটিমেট স্ট্রেংথ, স্ট্রেস হলো আলটিমেট স্ট্রেস। বিষয়টা এরকম জানতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা হয়। এফ ওয়াইটা হচ্ছে এফ ওয়াই এমন একটা ক্যারেক্টার রডের, এফ ওয়াই ওয়াই ইয়ে হচ্ছে ওয়াইটা আসছে ইল্ড, ওয়াই হচ্ছে ওয়াইটা আসছে হচ্ছে ইল্ড, ওয়াই ই আই এল ডি, ওয়াইটা আসছে কোথা থেকে ইল্ড। এফ ওয়াইটা হচ্ছে এফ ওয়াই এমন একটা স্ট্রেংথ, এত গুরুত্বপূর্ণ একটা স্ট্রেংথ, এত গুরুত্বপূর্ণ একটা স্ট্রেংথ, যে স্ট্রেংথ এফ ওয়াইটা তোমাদের এমনভাবে মুখস্থ করতে হবে, এমন ধারণ করতে হবে, এমনভাবে তোমার ঠোঁটের মধ্যে রাখতে হবে, ভাইবা বোর্ডে গেলে সারা জীবন ঠোঁটের মধ্যে এমনভাবে রাখতে হবে। এফ ওয়াই হচ্ছে এমন একটা স্ট্রেংথ, যে স্ট্রেংথ এর পরও যদি লোড আসে, যে স্ট্রেংথের পরও যদি লোড আসে, তাহলে রডের মধ্যে একটা গুণ আছে, গুণাগুণ আছে, সেই গুণাগুণের নাম হচ্ছে ইলাস্টিসিটি। রডের একটা গুণ আছে, সেটা হচ্ছে ইলাস্টিসিটি, বাংলায় যার নাম হচ্ছে স্থিতিস্থাপকতা, যে নামটা হচ্ছে স্থিতিস্থাপকতা, বাংলা ইংলিশ হচ্ছে ইলাস্টিসিটি। তোমরা এই ইলাস্টিসিটির যে গুণাগুণ, তারপর ইল্ড স্ট্রেংথটা রডের এমন একটা স্ট্রেংথ, লোড রডের উপর লোড চাপাচ্ছি, লোড ইনক্রিজ করতেছি, লোড ইনক্রিজ করতেছি, লোড ইনক্রিজ করতেছি, ইনক্রিজ করবো আর ছেড়ে দেবো, ইনক্রিজ করবো আর মনে করো 10 টন লোড দিলাম, দিয়ে আবার ছেড়ে দিলাম। মনে করো রাবারটা চিন্তা, রাবারটাকে একটু টান দিয়ে ছেড়ে দেবো, রাবারটা কিন্তু আগের মতো জায়গায় পৌঁছাবে, আবার একটু বেশি লোড দিব, বেশি ফোর্স দিব, একটু আরো লম্বা করবো, আবার কিন্তু সে আবার জায়গায় পৌঁছবে। এরকম লোড বাড়াবো, ছেড়ে দেবো, যদি আগের জায়গায় পৌঁছে তাহলে বুঝতে হবে যে এটা ঠিক আছে, রাবারের দৈর্ঘ্য ঠিক আছে থাকে। যদি এরকম করে বাড়াবো কমাবো, লোড বাড়াবো আর ছেড়ে দেবো, লোড বাড়াবো আর ছেড়ে দেবো, করতে 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 এমন একটা পর্যায়ে আসবে লোডের পরিমাণটা, যে লোড এমনভাবে বেশি বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার পর যদি লোডটা ছেড়ে দিই, রাবারটা আর আগের জায়গায় ফিরে আসতেছে না। আগে যদি 10 সেন্টিমিটার হয়, এখন সেটা 11 সেন্টিমিটার হয়ে গেছে, বা 10.1 হয়ে গেছে, অর্থাৎ লেন্থ বৃদ্ধি পাইছে। এটা চিন্তা করতে হবে, যেটা সবসময় যেটা এভাবেই, এটা মেইন থিঙ্কিংটা এটাই, বাট চিন্তা করো যে আগের অবস্থায় ফিরে যেতে পারতেছে না। ইল্ড স্ট্রেংথ এমন একটা স্ট্রেংথ রডের, যে রড তো লোড বহন করবে, তাই না, লোড, এই লোডটা এমন এক পর্যায়ে পর্যন্ত আসবে, যার বেশি দিলে ওর মধ্যে আর ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা আর থাকবে না, গুণাগুণটা আর থাকবে না, সেই পরিমাণ লোডটাকে বলা আলটিমেট লোড, সরি ইল্ড লোড। যে লোডে ছিঁড়ে যায় সেটা আলটিমেট লোড, আমরা আলটিমেট বাদ দিই। যে পরিমাণে স্ট্রেংথ দেওয়ার পরে বা লোড দেওয়ার পর ওর মধ্যে যে স্ট্রেসটা পড়ে, সেই স্ট্রেস পড়ার কারণে রডটা তার ইলাস্টিসিটি গুণাগুণটা হারায় ফেলে, বা স্থিতিস্থাপকতা গুণটা হারায় ফেলে। সেই সর্বনিম্ন লোডটা, মনে করো যে 100 টন লোড দিলেও সে স্থিতিস্থাপকতা হারায় ফেলে, আর 120 টন লোড দিলেও স্থিতিস্থাপকতা হারায় ফেলে, আর 90 লোড দিলেও স্থিতিস্থাপকতা হারায় ফেলে, কিন্তু 89 লোড দিলে সে কিন্তু স্থিতিস্থাপকতাটা গুণাগুণ হারায় ফেলে না। আচ্ছা, তাহলে এটাকে একটু লিখি, লিখলে মনে হয় আরো তোমাদের বেসিক ফর্মুলাটা ডিলিট করে দিলাম। মনে করো যে 50 টন লোড দিলাম, ইলাস্টিসিটি এটা বলবো ইয়েস, মানে আছে, ইয়েস। 55 টন লোড দিলাম, ইলাস্টিসিটি ইয়েস। 60 লোড দিলাম, ইলাস্টিসিটি ইয়েস, আছে, গুণাগুণ আছে। 61 টন লোড দিলাম, ইলাস্টিসিটি নো, গুণাগুণটা নো হয়ে গেল। অথবা 60.1 টন লোড দিলাম, ইলাস্টিসিটি নো হয়ে গেল। খেয়াল করো, আমাদের পয়েন্ট হচ্ছে এই জায়গায় যে 60 লোড দিব, ইলাস্টিসিটি আছে, 60.1 লোড দিব, ইলাস্টিসিটি আর নাই।
61 যেটা ইলাস্টিসিটি আর নাই, গুণাগুণ নাই, তাহলে আমাদের যে এফআই বসে কোনটা হবে? এইটা হবে সর্বনিম্ন। হ্যাঁ, সর্বোচ্চ কত লোড দিলে ইলাস্টিসিটি গুণাগুণটা বজায় থাকবে, তার বেশি লোড দিলে আর ইলাস্টিসিটি গুণ থাকবে না। মানে এই 60.1-এ কিন্তু আর ইলাস্টিসিটি নাই, 60-তে ইলাস্টিসিটি আছে, তাহলে এফওয়াই হবে আমাদের, এটাই হবে আমাদের এফওয়াই, এটাই হবে আমাদের এফ, এটা আমাদের ফর্মুলায় ইউজ করতে হবে। ঠিক আছে, এটা আমাদের ফিল্ডে আমরা জানি। এবার মজার বিষয়টা, এবার আমরা ফর্মুলায় চলে যাব। এবার আমি আমার লেখার প্রয়োজন নাই। যখন আমাদের বেসিক লোডে এখানে কি ছিল, এফসি প্রাইম যখন নিয়ে আসবো ডিজাইনের ক্ষেত্রে, তখন 25% অফ এফসি প্রাইম, সাথে হচ্ছে এফএসটা আমরা এফএসই রাখবো ফর্মুলার জন্য। কিন্তু মনে রাখতে হবে আমাদের অঙ্কে যদি এফএস এর মান দেওয়া থাকে, তাহলে সরাসরি আমরা এই এফএস এর মানটা বসাবো। আর যদি অঙ্কে খেয়াল করতে হবে এফএস দেওয়া আছে, এফওয়াই আছে, অঙ্কে কিন্তু আমাদের খেয়াল করতে হবে অঙ্কটার মধ্যে এফএস দেওয়া আছে, এফএস দেওয়া আছে নাকি এফওয়াই দেওয়া আছে, এটা আমাকে খেয়াল করতে হবে। যদি এফওয়াই দেওয়া থাকে তাহলে আমাকে কি করতে হবে, এখানে এই যে এই ফর্মুলা 0.25 এফসি প্রাইম প্লাস 0.4 মানে 40% অফ এফওয়াই, 0.4 এফওয়াই, মানে ফর্মুলাটা তখন এটা হয়ে যাবে। এখন আমাদের একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমি যে ফর্মুলাটার কথা বললাম, এই ফর্মুলাটা হচ্ছে আমাদের কলাম, আমরা দুই ধরনের কলাম বলি, সাইজ অনুসারে দুই ধরনের কলাম বলি বা দেখতে, একটা হচ্ছে টাইট কলাম, একটা হচ্ছে স্পাইরাল কলাম। টাইট কলাম মানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ অথবা এল শেপ, বিভিন্ন শেপ আছে। এই শেপের জন্য সার্কুলার শেপ ছাড়া, সার্কুলার শেপ যেটা হয় গোল, এই গোল আঁকতে পারে না ছেলেপেলে। আমি দেখছি যে ছেলেপেলে গোল আঁকতে পারে না, গোল আঁকতে 10 বার বললো এরকম এই গোলটা আঁকতে পারে না, তাহলে সে সার্কুলার কলাম শেপ। যদি ভাইবাতে বলো একটা স্পাইরাল কলাম এঁকে দেখাও, আর তুমি যদি এরকম করে একটা সার্কুলার কলাম আঁকো, হ্যাঁ, তুমি আজ ইঞ্জিনিয়ার হিসেবে, তারপর রড দেখাচ্ছে, এরকম রড দেখাচ্ছে, এরকম রড দেখাচ্ছে, এরকম রড দেখাচ্ছ, তারপরে এরকম করে দেখাচ্ছ। অনেক ছেলেপেলে এই কাজটা করে। তোমাদেরকে অনুরোধ লাগলো, তোমরা ভাইবা দেওয়ার সময় এই দুটা জিনিস কলামের সেকশনটা রেখে যাবা। এটা তোমার প্রেজেন্টেশন, তুমি কেমন পড়াশোনা করছো, তোমার হাতটা কেমন, হ্যাঁ, তুমি ড্রয়িং বোঝো কিনা, এটাই কিন্তু তুমি যদি দেখাতে পারো, তোমাকে যে ভাইবা নেবে সে কিন্তু অন্য জিনিস তুমি নাও যদি পারো, তোমারও যে বাংলাদেশের ইতিহাস জানা যত জানা কোনো লাভ নাই, তখন তোমার ভাইবা বড় গুরুত্ব বেড়ে যাবে। আমরা দেখছি যে এই যে সেকশন আঁকতে যেরকম করে সেকশন আঁকতেছে, হ্যাঁ, আমি বলছি 12/20 ইঞ্চি কলাম আঁকতে এরকম করে আঁকতেছে, 12/20 ইঞ্চি কলাম। আমি বললাম কি আঁকছো এটা? 12/20 ইঞ্চি কলাম আঁকছি। 12/20 ইঞ্চি কলাম কিভাবে? 12/20 ইঞ্চি কলাম, তুমি ইঞ্জিনিয়ার হিসেবে তুমি এটাকে 12/20, এটা স্কোয়ার হয়ে গেছে, এটা স্কোয়ার শেপ হয়ে গেছে, তুমি এটাকে 12/20 বলতেছো কিভাবে? তোমার চোখের আন্দাজ নাই। তোমার ওই ভাই, তোমার চাকরি যদি কেউ দেয় সেও একটা বোকা, আর যে চাকরি দিতে যাচ্ছে সেও আর একটা বোকা। ধরে নিতে হবে যে ভাইবা বলে যে থাকে সে বোকা না, যদি ওই ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে ভাইবাটা নেয়। তুমি 20-10-12/12 কলাম আঁকতে বললাম, তুমি এরকম একটা স্কোয়ার কলাম এঁকে দিলাম। তোমার সম্পর্কে ভাইবা বোর্ডে যারা থাকবে তার ধারণা নেওয়া কমপ্লিট, আর নিতে হবে না, তোমার ভাইবা নেওয়ার কোনো প্রয়োজন নাই, তোমাকে আঁকতে হবে এরকম করে। আমি আমার কিন্তু ফিল্ড থেকে তোমাদেরকে এই কথা বলতেছি। আমি নিজে ভাইবা নেই, আমার কলেজের টিচারের জন্য ভাইবা নেই, সিভিল ইঞ্জিনিয়ার যারা আসে, সিভিল টিচার যখন লাগে তখন ভাইবা নেই, আমার কনস্ট্রাকশন ফার্ম আছে সেটার জন্য ভাইবা নেই। তখন আমরা এই প্রবলেমগুলো ফেস করি, যেটা তোমরা ফিউচারে ফেস করবা, এখন থেকে তোমরা শিখবা। যদি কখনো বলা হয় যে 12/20 এরকম করে রাখতে হবে, 12/20 আঁকতে বললাম, তুমি আঁকলে এরকম করে না, বলো তোমার চাকরিটা কেন দেবে মানুষ তোমাকে? 12/20 তোমাকে
শোনার সঙ্গে সঙ্গে বুঝতে হবে এটা আমাদের এটা রেক্ট্যাঙ্গেল, নট স্কোয়ার। স্কেলটা তোমাকে মাথায় রাখতে হবে। একবার যখন কলম তোমাকে আমার ব্রেন খেলবে এটা রেক্ট্যাঙ্গেল, সাইজ বলা থাকবে, সাইজের সঙ্গে সঙ্গে কলম চলবে সেরকম করে যে 12x20 আঁকতে গেলে আমার কেমন শেপটা হওয়া দরকার, এটা তোমাকে ভাইয়া বলে অনেক দূর আগায় নিয়ে যাবে। তারপরে এই কলমে মুজের যে রডটা থাকে, এই রডটা মানুষ আঁকতেই পারতেছে না, এরকম করে এরকম করে আমি ওদের মতো আঁকতে চাইছিলাম যে এরকম করে রড দিচ্ছে, এরকম করে রড ফেলতেছে, এরকম করে রড আঁকতেছে। বিশ্বাস করো এটা আমার অভিজ্ঞতা থেকে বলছে। আমি এরকম বহু ইঞ্জিনিয়ার পাইছি যারা কলম সেকশন আঁকতে পারে না, বোঝে না যে এই রডটা কি ওই রডটা কি, ওইটার মধ্যে সম্পর্কটা কি। লিমিট আছে তো, সম্পর্ক মানে তো একটা লিমিট। সমস্ত সম্পর্কের সাথে সমস্ত গল্প যেমন যায় না, সেরকম এখানে একটা এই আউটের লাইনের সাথে নিচে পরের লাইনের একটা সম্পর্ক আছে, এই লাইনের সঙ্গে এই যে গোল যে আমি লাইন আঁকলাম সেটার একটা সম্পর্ক আছে। সমস্ত সম্পর্কের একটা লিমিট আছে। সেই লিমিট অতিক্রম করা মানে কি, মানুষ হিসেবে চিন্তা করি সেই মানুষটা ভালো না। যে মানুষ লিমিট অতিক্রম করে সেই মানুষটা যে ভালো না। যে ইঞ্জিনিয়ার এরকম করে আঁকবে সেই ইঞ্জিনিয়ার ভালো না, এটা একটা নিশ্চিত কথাবার্তা। তো এইটা আমার মনে হয় না যে আমাকে রুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, চুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সরকারি থেকে বেসরকারি থেকে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করা, এর মধ্যে প্রাইভেট থেকে পাশ করে একটাও না, একটা কেউ আমাকে একা দিতে পারে নাই। আর প্রাইভেটের মধ্যে তো এটা আরও পারে নাই, মানে কেউ পারে না। মানে আমি ওদের মধ্যে যে গুণটা দেখছি, অ্যাজ এ বিএসসি ইঞ্জিনিয়ার ফ্রম প্রাইভেট ইউনিভার্সিটি, আমি প্রাইভেট ইউনিভার্সিটিকে আমি খারাপ বলছি না, তার মধ্যে ভালো আছে, বাট আমি সেটা পাইনি। আমি সেই স্টুডেন্টটাকে আমি পাইনি। আমি সেই জন্য আমি বিষয়টাকে আমি বলতেছি প্রাইভেট ইউনিভার্সিটিকে আমি অবশ্যই সম্মানের খাঁচা রাখছি। আমি যেগুলো পাইছি তারা হচ্ছে যে তাদের মধ্যে, আর আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পলিটেকনিক থেকে পাশ করা, এদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাইনি আমি। এবং এমনও পাইছি যে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কিছু সরকারি পলিটেকনিক থেকে পাশ করা যারা ভালো, তাদের মধ্যে দুই একজন পাইছি যারা ওই বেসি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বেসি ইঞ্জিনিয়ারিং পাশ করার পর যে আমাকে এঁকে দিছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে তার চেয়ে ভালো ড্রয়িং এঁকে দিছে। আমি তারটা আমি পারফেক্ট বলি নাই, পারফেক্ট বলতেছি না, মানে তাদের চেয়ে এরটা ভালো হয়েছে। আলটিমেটলি বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ে তো লাভ নাই, সার্টিফিকেট নিয়ে কিন্তু লাভ নাই, জ্ঞানের গভীরতা রাখতে হবে। ঠিক আছে? তো আমি এইরকম কলাম সেকশন দিয়ে এঁকে দেবে, আর 12x20 এটা বলে 12x20 এঁকে দিচ্ছে। দুঃখজনক, তোমরা আমার স্টুডেন্ট হয়ে, আমি সপ্তম সেমিস্টারে যখন কোনো স্টুডেন্টদের কাছে আমি যাই, আমি গিয়ে কিছু বেসিক কথা বলি। হ্যাঁ, বেসিক, যেহেতু আমি নিজে লাইভে নেই, হ্যাঁ বেসিক কথা বলি। এই জিনিসগুলো আমার প্রতিষ্ঠানের স্টুডেন্টদেরকে আমি অনুরোধ জানাবো যে তোমরা কমপক্ষে হলেও কিছু স্টুডেন্ট তো আমার কথা শুনবে না, কিছু পড়বে না, থাকবে আমার পলিটেকনিকও থাকবে। বাট আমার পলিটেকনিকের অবশ্যই ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে কমপক্ষে এই জিনিসগুলো জানে, যে ইমেজের চেয়ারম্যান যে গল্প করে বলে সেটার যাতে একটা প্রতিফলন আমি পাই, যে ইমেজের স্টুডেন্ট এই জিনিসগুলো পারে। কারণ ইমেজের চেয়ারম্যান এই জিনিসগুলোর উপরে যে নলেজ দেওয়ার চেষ্টা করছে, শেখানোর চেষ্টা করছে, শেখাইছে, বলছে, এই জন্য স্টুডেন্টরা এরা পারে। এটুকু যাতে হয় তাহলে আমি সাকসেস। আমি অঙ্ক করাবো পরে, কিন্তু থিওরিটা হচ্ছে আসল জিনিস। তোমার তো অঙ্ক করা, তুমি যদি সাইট ইঞ্জিনিয়ার হও, তোমার তো এগুলো জানার দরকার নাই, তোমার এগুলো ওই সূত্রের মুখস্থ রাখার দরকার নাই। যখন তুমি ডিজাইন করতে যাবে তখন এই সূত্রগুলো দরকার আছে। আর তুমি যদি সাইট ইঞ্জিনিয়ার হও তাহলে এগুলো সব করে দেবে। কি তোমাকে এগুলো চাকরি নেওয়ার জন্য এগুলো তোমাকে শিখতে হবে, জানতে হবে। তারপরে তুমি যখন বসদের কাছে যখন তুমি তোমার একটা কথা উপস্থাপন করবা, তখন ইঞ্জিনিয়ার ড্রয়িং ছাড়া কোনো উপস্থাপন নাই। তুমি যখন স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের কাছে যখন যাবা, স্যার এখানে কলামের প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে, রডটাকে এখানে দেওয়া যাচ্ছে না, বেশি রড হচ্ছে, তখন তোমাকে কিন্তু এই নলেজগুলো লাগবে। মানুষের কাছে তোমার গ্রহণযোগ্য করতে পারবে এগুলোর কারণে। ঠিক আছে? তাহলে আমাদের এটা নাম
এটা হচ্ছে টাইট কলাম, TIED। তাই এটা আমি প্রথমে বলি নাই, কারণ হচ্ছে আমি কেন বলবো, সমস্ত গল্পতে এক, পার্থক্য হচ্ছে অল্প একটু লাস্টে এসে। এই যে এই ফর্মুলাটা হচ্ছে AG সমান AG ব্র্যাকেট দিব 0.25%, এটা মানে বুঝতে হবে 25% অফ FC প্রাইম। এটা মুখস্থ লাগার কোনো দরকার নাই। এটা অনেকে, আমি জানি যে তোমার সাথে ফ্রেন্ড এটা মনে হয় 20.25 মুখস্থ করতেছো, নো নিড, মুখস্থ করার প্রয়োজন নেই। 25% অফ FC প্রাইম প্লাস যদি এখানে FY দেওয়া থাকে অঙ্কের মধ্যে, যদি অঙ্কের মধ্যে FY দেওয়া থাকে তাহলে বুঝতে হবে FYটা হচ্ছে, FY যদি দেওয়া থাকে তাহলে FY এর 25%, 40% হচ্ছে FS। FS এর পরিবর্তে আমি লিখব হচ্ছে 40% অফ FY আর হচ্ছে রোজি 40% অফ FY। আর যদি মনে করেন না এখানে FS দেওয়া থাকে তাহলে সরাসরি ফর্মুলা এটা, ঠিক আছে? এটা হচ্ছে টাইট কলাম। আর একটা যে স্পাইরাল কলাম সেটার জন্য এইটা, এখানে আমি বলছি 0.85টা আবার আসতেছি। এখন বলা হচ্ছে আমি যে ফাইনাল ডিজাইন যখন করবো আরো একটা ফ্যাক্টর দিতে হবে, রিডাকশন ফ্যাক্টর দিতে হবে ডিজাইনের জন্য আরো একটা। এখানে তো আমরা স্ট্রেংথের জন্য করছি, এটা হচ্ছে স্ট্রেংথ, একটা কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথে রিডিউস করাইছি 25%, FY এর রিডিউস করাইছি, কিন্তু টোটাল সূত্রটাকে রিডিউস করার জন্য আরো কলাম ক্যাপাসিটি বাড়ানোর জন্য বলা হচ্ছে যে না, এটাকে আমি যদি 1 বলি, এই পুরোটাকে যদি 1 বলি তাহলে এই 1 বলা যাবে না, এর 85% নিতে হবে। এটাকে, এই সূত্রটাকে আমি 1 বলতেছি, পুরোটা আমি ডিজাইনে নেওয়া যাবে না, আবার একটা সেফটি নিতে হবে, ফ্যাক্টর অফ সেফটি। সেটা কি এইটার, এই 1 এর 85%, তার মানে 0.85, এই পুরাটার 85%, তার মানে এইটা দিয়ে AG 25% অফ FC প্রাইম প্লাস 40% অফ FY, এটা আমাদের ফর্মুলা। আর এই ফর্মুলার মধ্যে এখন আমরা অঙ্কে চলে যাব। এখন আমাদের এটা পাওয়া দরকার নাই, এটা আমাদের যে সায়েন্স স্যার আছে সে তোমাদেরকে ওটা শেখাবে। আমি তোমাদেরকে ফর্মুলাটা কীভাবে আসে, কনসেপ্টটা কীরকম করে আসে সেটা আমি তোমাদেরকে দেখালাম, বাকিটা ও দেখাবে। এখন দেখো, এই অঙ্ক করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ফর্মুলাটা আমাদের কি আছে, ফর্মুলার মুখস্থ কি আছে। ফার্স্টে বললাম যে ফর্মুলার মধ্যে আগে হচ্ছে কনক্রিট লোড নেবে আর FS রড লোড নেবে। কনক্রিট কতটুকু নেবে, কনক্রিটের স্ট্রেংথ গুণ হচ্ছে ওর এরিয়া। কনক্রিটের স্ট্রেংথ আবার পুরো নেওয়া যাবে না, কি বলা হচ্ছে 25% নিতে হবে, তারপরে 25% FC প্রাইম আর AG, আবার FY এর 40%, এরকম এর সূত্র মুখস্থ করার তেমন কিছু নাই। আর টোটালের উপর 85%, এই যে শুরুতে 0.85। আচ্ছা, অঙ্কের মধ্যে আমাদের এগুলো কিছু কিছু জিনিস দেওয়া থাকবে, যেমন ধরো অবশ্যই FC প্রাইম প্রত্যেকটা অঙ্কে দেওয়া থাকবে, কারণ FC প্রাইমটা আমাদের যে হ্যান্ডমেড, হ্যাঁ, সেই কারণে FC প্রাইমটা প্রত্যেকটা অঙ্কে দেওয়াই থাকবে, এটা আমার। আর FYটা দেওয়া থাকবে, তো আমার থাকলো ঠিক। এখানে আননোন কয়টা, আননোন হচ্ছে 1 2 3 4, এখানে মানে প্যারামিটার 4টার মধ্যে দেওয়া থাকে 2টা, আর লাগে কয়টা, একটা, এই 2টা লাগে। দেখো অঙ্ক কত সহজ। এখানে আমাদের জানতে হবে হচ্ছে AGর মান জানতে হবে, FC জানতে হবে, FS জানতে হবে, FY জানতে হবে। কয়টা, 1 2 3 4। আমি যদি সূত্র চিন্তা করি তাহলে 4টা আমাদের প্যারামিটার, 4টা আননোন। যখন অঙ্কটা পড়ার আগ পর্যন্ত 4টা আননোন সূত্রের মধ্যে। অঙ্ক যখন দেওয়া থাকার মধ্যে এটা দেওয়া থাকবে আমাদের 2 নম্বরটা নাই, এটা আমাদের নোন হয়ে গেল, এটা আমাদের নোন। এবার কে দিলাম, কে তে নোন। আবার FSটা অনেক সময় FS আকারে দেওয়া থাকতে পারে, এটা অথবা FS এর আকারে FY দেওয়া থাকতে পারে, এটাও আমাদের নোন। আর কি থাকে, আর থাকে হচ্ছে AG এবং রোজি। এখন রোজি কিন্তু বলে দেওয়া আছে সূত্র, দেখো রোজি কিন্তু বলা আছে রো সমান 1% টু 8%। মজার বিষয়টা কিন্তু এখানে, তার মানে রোর মান কিন্তু আমাদের জানা আছে, তার রোর মানও জানা আছে। থাকলো কি, থাকলো হচ্ছে AG মানে হচ্ছে তুমি যে কলামটা সাইজ চিন্তা করবা, যে আমি এখানে, এটা টোটালি তোমার উপর ডিপেন্ড করবে। তোমরা 5 বন্ধু যদি একই সাথে এই অঙ্কটা করতে চাও, 5 বন্ধুর 5 রকম অঙ্ক হতে পারে, কলাম সাইজ হতে পারে।
5 বন্ধু 5 রকম ডিজাইন হবে, প্রত্যেকটা ডিজাইনের মধ্যে যার ডিজাইনটা সবচেয়ে ইকোনমিক হবে শর্ত পূরণ করে সেটা পারফেক্ট ডিজাইন। ফিল্ডে এটাই দেওয়া উচিত 5 জনের মধ্যে যেটা সবচেয়ে ইকোনমিক হবে। আচ্ছা, এইটা আমাদের এই ক্ষেত্রে বলা আছে যে এইখানে এটা 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 আমার ইচ্ছা, মানে তুমি যে অঙ্কটা করতেছো বা তুমি যে ডিজাইনটা করতেছো এটা ইঞ্জিনিয়ারের ইচ্ছা যে আমি এই কলামটাকে এই অঙ্কটাকে আমি সলভ করতে চাই বা ডিজাইন করতে চাই, আমি রোর মান আমি A থেকে 1 থেকে 8 এর মধ্যে যে কোনো একটা ধরতে পারবো। তার মানে এটা রো জি জানা হয়ে গেল। এটা আমরা নর্মালি আমরা যেটা করি মার্কেটে আমরা 2 থেকে 3% আমরা ধরে নিই। এর মধ্যে কারণ আছে, রড যত বেশি দিব তাহলে ইকোনমিক হবে না, রড যত বেশি দিব ডিজাইন স্যাটিসফাই করবে, ডিজাইন ওকে থাকবে কিন্তু ইকোনমিক হবে না, সেফটি হবে ইকোনমিক হবে না। আমি বলছি যে ইকোনমিকটাও আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিতেই হবে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে, যদিও এটা সেকেন্ড প্রায়োরিটি। তো আমার ক্লায়েন্ট আমার কাছে আসবে, সবাই তো ডিজাইন করে দেবে, আমার কাছে আসবে যাতে করে তার খরচটা অযথা না হয়। আমি খরচটা কম করার উদ্দেশ্যে বলছি না, অযথা যাতে খরচটা না বাড়ে। তার এইটা আমার জানা। তো আমার রোটা আমি ধরে নেব, ইচ্ছা যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমি বলবো যে আমি 2% ধরো বা 3% ধরো, অঙ্ক সলভ হবেই। তাহলে তোমার ওই অঙ্ক করার জন্য তোমার একটা বন্ধু এটাকে 3% ধরতে পারে, তোমার আরেকটা বন্ধু 1% ধরতে পারে, তোমার একটা 2% ধরতে পারে, আরেকটা বন্ধু 2.5% ধরতে পারে। যে যা ধরে ধরুক, এটা কোনো ডিজাইনের সাথে কোনো অঙ্ক সলভ করার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হবে? পুরো অঙ্কের মধ্যে তারপর আমি এটা দেওয়া থাকলো, এটার মান বসালাম, এটার মান বসালাম, এটার মান 2%, মান যদি 2 থেকে 3% বলি তখন এটাকে বলা হয় 0.2%, মানে 100 দিয়ে ভাগ করতে হবে। 2 থেকে 0.03 এই ভ্যালুটা তোমাকে বসাতে, এই সূত্রের মধ্যে এটা হলো এজি, সরি রোজি, ঠিক আছে? এটা বসাতে হবে। আর কি থাকে? আর তো কিছু থাকে না, এজি। এটা করার পর কি বের হয়ে যাবে? এজি বের হয়ে যাবে, এজি বের হয়ে গেল, এজিটা বের হয়ে গেল, জি বের হয়ে গেল। ধরে নাও যে এজির মান আসছে 650, ধরে নাও এজির মান আসছে 650, এটা পি দেওয়া থাকবে, এটাও দেওয়া থাকবে, এটাও দেওয়া থাকবে, তাই না? এটাও দেওয়া থাকবে। তাহলে সবগুলো বসাই দেবো। বসায় দেওয়ার পরে আমি আমার যেটা নেই, অনেক সময় এটা দেওয়া আছে, এটা দেওয়া নাই, এটা দেওয়া আছে, যে কোনো 4টে দেওয়া থাকবে, কারণ এটা তো আমার নিজের হাতে, বাকি একটা দেওয়া থাকবে না, সেটা বের করে নেব। মনে করে এজি বের করি, এজি মানে হচ্ছে একটা এরিয়া, না এরিয়া মনে করো হচ্ছে 625 স্কোয়ার, 15 কত হয়? 25 625 না? হ্যাঁ, মানে আমি ইঞ্চিতে বলি, আমি স্কোয়ার ইঞ্চ 25। তাহলে এটাকে যখন আমার তো এজি হিসেবে আমাকে ডিজাইন করা যাবে, এজি কখনো ডিজাইন আমাকে অবশ্যই দৈর্ঘ্য প্রস্থ দিতে হবে। এজি ডিজাইন যখন করতে হবে তখন এজি পর্যন্ত বের করে আসতে আমাকে অঙ্ক 0 দেবে, দিলেও কোনো অসুবিধা নেই, তুমি প্রোটেস্ট করতে হবে, স্যার আমাকে সব অঙ্ক ঠিক আছে, আমি কেন 0 দিলেন? ডিজাইন মানে হচ্ছে তোমাকে অবশ্যই দৈর্ঘ্য প্রস্থ উল্লেখ করতে হবে, কারণ তুমি দৈর্ঘ্য প্রস্থ যদি উল্লেখ না করো, বিল্ডিং এ যখন কাজ করবে তখন সে কি করবে? মিস্ত্রি কি করবে? ইচ্ছা মতো করে কি এক সাইডে 20 ইঞ্চি দেবে, আর সাইডে 10 ইঞ্চি এরকম করে দেবে? ও ভাগ করবে কেন? অবশ্যই তোমাকে এ এবং আলাদা করতে হবে, নাহলে এই অঙ্কে তুমি 0 পাবে। তাই এটাকে রুট করলে কি 25 ইঞ্চি বাই 25 ইঞ্চি, ঠিক আছে? আমার ডিজাইন, আমাদের রেজাল্ট হবে যে কলামের সাইজ হবে 25 বাই 25 এবং রো হয়ে গেল, মানে তুমি যদি 0.3 দাও, 3% দাও, 0.03 দিয়ে। এটা আমাদের অ্যান্সার না, এটা আমাদের অ্যান্সার না। অ্যান্সারটা হবে রো দিলে তো মিস্ত্রি বুঝবে না, আমাকে স্টিল বলতে হবে, কত মিলি রড কিনতে হবে, আমাকে কত মিলি রড কয়টা, এই পর্যন্ত তোমাকে দিতে হবে। তাহলে রো সমান সমান, আমাদের ফর্মুলা রো সমান সমান এএস ভাগ হচ্ছে এই যে বিডি, মানে এজি মানে বিডি এ। তা রো আমি জানি রো সমান সমান, তাহলে এএস সমান সমান রো মানে 0.03 গুণ এ মানে কত? 625। এখানে যে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা এখন তুমি 16 মিলি রড দিয়ে এটাকে বিল্ডিং করতে চাও, কলাম ডিজাইন করতে চাও, নাকি 20 মিলি না 25 মিলি দিয়ে করতে চাও, তোমার ব্যাপার। কয়টা লাগবে সেটা ইম্পর্টেন্ট। আর কয়টা লাগবে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে টাইট কলামের ক্ষেত্রে কমপক্ষে 4টা 16 মিলি রড দিতে হবে।
কমপক্ষে 4টা 16 মিলি রড দিতে হবে। 4টা 16 মিলি রড এখানে এ যেটা আসবে তার মানটা 4টা 16 মিলিতে যদি কম হয় তা তোমার কমপক্ষে 4টা 16 মিলি দেওয়াই লাগবে। আর যদি না 4টা 16 দিয়ে হচ্ছে না, 6টা 16 দাও। জোর সংখ্যক দিতে হবে, এখানে পয়েন্ট হচ্ছে জোর সংখ্যক দিতে হবে। এগুলো কিন্তু ভাইবার প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন। কলামের সর্বনিম্ন কতটা রড দিতে হয়? 4টা রড দিতে হয়। এটা অড না ইভেন? সবসময় ইভেন সংখ্যক রড দিতে হবে। 2 4 কমপক্ষে 4 6 8 10 12। যদি এখানে ভাগ করে দেখা যায় 11টা রড আসে 16 মিলি, 11 দেওয়া যাবে না, তোমাকে 12 দিতে হবে। যদি 10.1 আসে তাও তোমাকে 11 দেওয়া যাবে না, তাও তোমাকে 12 দিতে হবে, 10 দেওয়া যাবে না। 10.1 আসলে তোমাকে 10 দেওয়া যাবে না, অঙ্কের ক্ষেত্রে দেওয়া যাবে না, বাট থিওরিটিক্যালি তুমি দিতেই পারো। তুমি যদি প্র্যাকটিক্যালি যখন করবে এটা দেওয়া যাবে, এটা বিষয় অনেক। এটা 10.1 10.1 আর তুমি এই জায়গায় 10টা রড দিলে, কারণ কাছাকাছি নিচের দিকে কখনো ডিজাইন আসা যাবে না, কিন্তু ফিল্ডে আমরা দিয়ে থাকি। অঙ্কের ক্ষেত্রে তোমাকে 0 দেবে। তুমি 10.1 আসলো তোমার 10.1 আসলো, মনে করো 16 মিলি রড, 16 mm রড 5টা রড আসলো 10.1। তখন তোমাকে অবশ্যই গ্রেটার দেন দিতে হবে, মানে এটা বড় দিকে দিতে হবে। এটাকে 10 দিলে তোমাকে অঙ্কে 0 দেবে, তুমি 11 দিলে অঙ্কে 0 দেবে, এবং অবশ্যই 12 দিতে হবে। কিন্তু তোমরা যদি ডিজাইন করো, ফিউচারে যদি ডিজাইন করো, 10টা দিবা, 10টা দিবা, অসুবিধা নেই। কিন্তু অঙ্কের ক্ষেত্রে দিবা না, অঙ্কের ক্ষেত্রে 12টাই দিতে হবে। আর কেউ যদি প্রশ্ন করে, মানে ভাইবার সময় 12টা, আর তুমি যখন ফিল্ডে দিবা তখন 10টা। আবার যেরকম আসে 11টার কাছাকাছি যাচ্ছে তখন 10 দেওয়া যাবে না, 12টাই দিতে হবে। 10.1 অল্প একটুর জন্য একটা রড জন্য 2টা রড বাড়াই দিতে হচ্ছে। আর ফ্যাক্টর অফ সেফটিতে অনেক আছে ইনশাল্লাহ, 25%। হ্যাঁ, এগুলোর কারণে অল্প একটু, মানে 0.1 0.15 0.2 এগুলো দিলে আমাদের বলো, এটা কেউ জানলো না, অঙ্কতে কেউ দেখে নাই। কিন্তু মানুষকে বলার ক্ষেত্রে, ভাইবার ক্ষেত্রে, খাতার ক্ষেত্রে, পরীক্ষার নাম্বারের জন্য তোমাকে কম দেওয়া যাবে না। অল টাইম ডিজাইনের ক্ষেত্রে বেশি, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তো অবশ্যই বেশি, কম কখনোই না। ডিজাইন মানে বেশি দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কলমের সাইজ কমপক্ষে। এখন বিএনবিসি নামে একটা অপশন আছে, কথা আছে, বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। এই কোড বর্তমানে বলতেছে, তোমাদের অঙ্কের জন্য না, এটা জানার জন্য বলতেছে, কমপক্ষে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলাম সাইজ দিতে হবে। 12 ইঞ্চি বাই কলাম সাইজ দিতে হবে। যদি তোমাদের বইয়ে মনে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চির কথা বল, তোমাদের আবার সেন্টিমিটারে প্রকাশ করা, 25 বাই 20 এরকম 250 mm বাই, এটা কমপক্ষে দাও। তোমার বইয়েরটা ফলো করবা। আর ফিউচারের জন্য মনে রাখতে হবে 12 বাই 12 কমপক্ষে কলাম সাইজ হবে, কমপক্ষে 4টে রড দিতে হবে 16 মিলি, ঠিক আছে? এগুলো ফলো করবা। আর যখন স্পাইরাল কলাম হবে তখন এই মিনিমাম রডের সংখ্যা হবে 6টা 16 মিলি, এবং এটা কিভাবে আঁকতে হয় এগুলো তোমরা জানবা, ঠিক আছে? এই ফর্মুলার যদি তোমার এই জিনিসটা তোমার যদি খেয়াল রাখো, কারণ অঙ্ক তোমার ব্যাপারই না, সব অঙ্ক তোমরা পাবা। এটার পরে যদি স্পাইরাল কলম হয়, তোমার স্পাইরাল কলমের সূত্র আছে, ওর মধ্যে ফেলবা, বাকি সব এক। এরপরে একটা আছে, অপশন আছে, যে এখানে একটা বলা হচ্ছে যে কলামের যে দৈর্ঘ্যটা, এখানে যদি তোমাদের কখনো কলামের দৈর্ঘ্য দেওয়া, কোনো অঙ্কের মধ্যে কলামের দৈর্ঘ্য দেওয়া থাকে, সেই দৈর্ঘ্যটা 2 ধরনের, একটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, আর একটা হচ্ছে তোমার ইফেক্টিভ লেন্থ। হ্যাঁ, ইফেক্টিভ লেন্থ হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, আর একটা হচ্ছে আনসাপোর্টেড লেন্থ। আনসাপোর্টেড লেন্থ মানে হচ্ছে মুক্ত দৈর্ঘ্য। হ্যাঁ, আনসাপোর্টেড লেন্থ মুক্ত দৈর্ঘ্য, আর হচ্ছে ইফেক্টিভ লেন্থ মানে হচ্ছে তোমার কার্যকরী। দুটো শব্দ থাকবে। যদি কোনো অঙ্কের মধ্যে এই শব্দটা থাকে, কলামের লেন্থ দেওয়া থাকে, তাহলে ওই অঙ্কটার জন্য একটু সূত্র আলাদা আছে, আলাদা আছে। আমাদের একটা সিভিলিটি বা ইয়েতে বিল্ডিং দামি ছিল না? আচ্ছা, তোমরা আমার ইউটিউব চ্যানেলে কলাম নিয়ে বেশ কয়েকটা লেকচার আছে আমার, কিভাবে কলামের কার্যকরী লেন্থ আর আনসাপোর্টেড লেন্থ বলা আছে, যে এখানে বাকলিংয়ের একটা সম্পর্ক, কলামের লেন্থ বেশি হয়, বাকলিংয়ের একটা সম্পর্ক আছে। বাকলিং কথা দেখা তোমাকে বললাম, বাকিটা স্যাররা ক্লাস নেবে। বাকলিংয়ের কারণে একটা ইফেক্ট আসে, ঠিক আছে? সেই জন্য একটা স্লেন্ডারনেস ইস্যু আছে, H/R, আর মানে হচ্ছে তোমার রেডিয়াস অফ জাইরেশন। এই আর এর মান তোমার মুখস্থ রাখবা। 0.03 হচ্ছে তোমার হলো মুক্ত দৈর্ঘ্যের টাইট কলামের জন্য, আর স্পাইরালের জন্য 0.07 বা এই ধরনের কিছু একটা মানে আছে।
এই দুটা জিনিস যদি জানা থাকে, এটা রিডাকশন ফ্যাক্টর এখানে বলা আছে যে আমরা যে পির মানটা বের করব, এই পির মানটা সাথে আরেকটা অপশন আছে পি এ সমান সমান হচ্ছে পি ভাগ হচ্ছে আর। এই পি হচ্ছে এই ফর্মুলার দিয়ে যেটা পি বের করলাম, তার সাথে আর, এই আর হচ্ছে একটা সূত্র আছে, ওই সূত্র দিয়ে আর বের করতে হবে, খুব সহজ বিষয় আছে। আর এর মান বের করলে কি দেখা যাচ্ছে এটা পি, মানে এটা অ্যালাউয়েবল, অনুমোদিত লোড, এটা ডিজাইন লোড, এটা অনুমোদিত লোড। ঠিক আছে, এইটা একটা অঙ্ক আছে। এই অঙ্কগুলো কোনো ব্যাপারই না, এটা আসল অঙ্ক। যদি অ্যালাউয়েবল লোড বলা হয় তাহলে এই পি আছে, পি কে তুমি আর দিয়ে ভাগ, আর কেমন বের করা হয়, আর একটা সূত্র আছে। ঠিক আছে, ওই আর এর সূত্র তোমরা দেখে নেবা। তো আমি আশা করি তোমরা, আমি চেষ্টা করছি তোমাদেরকে আমার সর্বোচ্চটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি উপকৃত হও অবশ্যই অন্য বন্ধুকে বলবা। এটা আমি ইউটিউব চ্যানেলে আমি এটা দিয়ে দিব, আজকে লেকচার হিসেবে দিয়ে দিব। তোমরা ওখান থেকেও আমার এই লেকচার আজীবনের জন্য কিন্তু লাগবে, শুধু আজকের জন্যই না। এখানে যা অনেক কথা বলছি, এটা তুমি যখন চাকরি করতে যাবা, ভাইবা দিতে যাবা, এই লেকচারটা পড়ে যাবা, কলামের লেকচারটা পড়ে যাবা, অনেক কিছু শিখতে পারবা। কারণ এখানে অনেক এমন কথা বলছি, ভাইবা রিলেটেড কথা বলছি, কোন জিনিসের গুরুত্ব দিতে তোমাকে পড়তে হবে, যেতে হবে ভাই এগুলো কিন্তু বলছি। এই লেকচারটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট লেকচার হবে, এই আশা ব্যক্ত রাখছি। এবং আজকে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইমেজ গ্রুপ অফ এডুকেশনের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে অনলাইনে ক্লাসে নিয়মিত হওয়ার জন্য, সংখ্যা বাড়ানোর জন্য আমার আকুল আবেদন থাকলো। সবাইকে ধন্যবাদ।